গল্প অলোকানন্দার নির্বাসন। লেখনীতে মম সাহা। অন্তিম পর্ব। নিশ্চুপ, নিস্তব্ধ এক কঠিন ঝড়ে পরিস্থিতি স্তব্ধ। সকলে যেন বুঝে উঠতে পারছে না এই জায়গায় কিছুক্ষণের মাঝে কি ঘটে গেল। নন্দার রীতিমতো হাত পা কাঁপছে। শেখর ঘোষের নিথর দেহটা পড়ে আছে আরাম কেদারায় ভীষণ অযত্নে, অবহেলায়। ললিতার চোখে মুখে নির্লিপ্ততা। শতাব্দ ও কিংকর্তব্য বিমূঢ়। হুট করে এমন একটা কাণ্ড হতে পারে এটা যেন কারো ধারণার মধ্যেই ছিল না। সব তো স্বাভাবিকই ছিল। সাধারণ কথা কাটাকাটি। সাধারণ কথা কাটাকাটির মাঝেই এত ভয়ঙ্কর একটা কাজ হয়ে গেল। ললিতার মতো মেয়ে এমন কাজ করতে পারল। যে বাবা হাসি হাসি মুখে মেয়ের সাথে কথা বলছিলেন, এত বাকবিতণ্ডার পরও কিছু বলেনি মেয়েকে, সে বাবাকে খুন করতে ললিতার একবারও কি বুক কাঁপল না? শতাব্দ অস্ফুট স্বরে বলল, এখন এখান থেকে বের হতে হবে ললিতা। এক মুহূর্ত এখানে দাঁড়ানো উচিত হবে না। ললিতার কাজের থেকেও শতাব্দের কথা নন্দাকে বেশি অবাক করে দিল। ললিতা যে একটা এমন ভয়ঙ্কর কাজ করে ফেলেছে তার জন্য শতাব্দ একটা কথাও বলল না, বরং চেষ্টা করছে এই জায়গা থেকে যাওয়ার। এত কিছু হয়ে গেল, কোন শোকতাপ দেখা গেল না তাদের মাঝে, তবে কি তারা এসব ভেবে এখানে এসেছিল? কেবল নন্দাই জানতো না ব্যাপারটা। নন্দার ভাবনার মাঝেই ললিতার কণ্ঠস্বর পাওয়া গেল। শতাব্দ, তুই নন্দাকে নিয়ে বাহিরে যা। আমি আসছি। আসছি মানে? কোথায় যাবি তুই? জমির ওই কাগজগুলো যদি আমরা আমাদের কাছে নিয়ে যাই তাহলে হয়তো মানুষগুলোকে জামাটি ছাড়তে হবে না। তোর যাওয়ার দরকার নেই। তুই আমাকে বল কোথায় আছে, সেগুলো আমি নিয়ে আসছি। নন্দা কেবল চুপচাপ করে শুনে গেল সবটা। একজন মানুষ দেশ সেবায় কতটা ব্রত হলে নিজের বাবাকে এভাবে মেরে ফেলতে দুবারও ভাবে না। মেরে ফেলার পর অনুশোচনাও জাগে না। নন্দর ভাবনার মাঝেই একে কতগুলো কাগজ নিয়ে আসলো। শতাব্দ ও ললিতার মাঝে প্রচুর ব্যস্ততা থাকলেও নন্দা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কিছুই বোধগম্য হচ্ছে না। একটু আগে যে মানুষটার সাথে সে কথা বলল, সে মানুষটাই কিনা এখন তার সামনে নিথর হয়ে পড়ে আছে। ললিতা বলল, চল নন্দা, বের হতে হবে। কোম্পানির কেউ আমাদের দেখে ফেললে ঘোর বিপদ হয়ে যাবে। বিভিন্ন সাহেবদের আনাগোনা থেকে বাড়িতে। নন্দা অস্ফুট স্বরে বলল, মানুষটার লাশ কি তাহলে এভাবেই থাকবে? কতক্ষণ এমন লাশ পড়ে থাকবে? লাশ একা ফেলে রাখাও তো ভালো না। কুসংস্কারের কথা বলিস না তো, নন্দা। এখন এসব বলার সময় নেই। না, এখন আবেগ দেখানোর সময়। দ্রুত বের হতে হবে। তোমরা বের হও, আমি না হয় থাকছি উনার সাথে। মানুষটাকে একা ফেলে যেতে পারবো না। এক মুহূর্তের জন্য হলেও সে আমাকে খুব আপন মানুষের মতো অনুভব করেছে, ভালো আচরণ করেছে। সেই কৃতজ্ঞতা ভুলে তো চলে যেতে পারি না। নন্দার কথায় হাসল ললিতা। এবার তার বাম চোখের কোণায় চিকচিক করল কিছু অশ্রুবিন্দু। শক্ত থাকার পরও তার অশ্রুবিন্দুরা যেন তার কথা শুনল না, তার সাথে করলে চরম বেইমানি, যেমন বেইমানি সে করেছে নিজের বাবার সাথে। যতই হোক, বাবার মৃত্যু কি সন্তান মানতে পারে? তাও যদি হয় নিজের হাতে। তাও যদি হয় নিজের হাতে। নন্দার হতভম্ব ভঙ্গিতে বুঝাই যাচ্ছে সে যে নিজের মধ্যে নেই। ধীরে ধীরে ললিতাও যেন ঘোরের মাঝে চলে যাচ্ছিল। শতাব্দ দিকশূন্য হয়ে দুজনের হাত ধরে টেনে বেরিয়ে গেল বাড়িটা থেকে। নন্দা তবুও ঘাড় ঘুরিয়ে পিছে ফেলে আসা শেখর ঘোষের দিকে তাকিয়ে রইল। লোকটার চোখের পাতা মেলা। মনে হচ্ছে সুস্থ, সবল মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে পৃথিবী। নন্দার খুব পরিচিত মনে হলো এই মুখমণ্ডল। মনে হলো বহুদিন আগ থেকে সে এই মুখমণ্ডলের মানুষকে চেনে, অথচ আজকেই শেখর ঘোষের সাথে তার প্রথম সাক্ষাৎ হলো। কেন এত পরিচিত ঠেকেছে তাহলে? শতাব্দ, ললিতা কিছুটা আগেই ছিল। পেছনে পড়ে গেল নন্দা। তারা গেট থেকে বের হতেই সাহেবী একটা গাড়ি সেখানে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে প্রবেশ করল। আজ নন্দার বাড়িতে ফিরতে অনেক সময় লেগে গেল। চারপাশে তখন গোধূলি বিদায় নিয়েছে। কাকের অসহ্যকর হাঁকখড় আশেপাশে শোনা যাচ্ছে না। উত্তপ্ত প্রকৃতি এখন প্রায় শীতল। বিরাট বিরাট তালগাছ মৃদুমন্দ বাতাসে যেন নাচছে আহ্লাদে। নন্দার চোখ জ্বালা করছে, মাথাটাও ধরে এসেছে প্রায়, ভারী একটা যন্ত্রণার আভাস মাথা জুড়ে। সেই ক্লান্ত ভঙ্গিতে বাড়ির ভিতরে ঢুকল। চারপাশে তখন কৃত্রিম আলোর ঘনঘটা।
নন্দা বাড়ির ভিতর প্রবেশ করতেই দেখল বসার জায়গাটাতে বসে আছে স্টিফেন। তার পরনে বাহিরের পোশাক। ব্যস্ত ভঙ্গিতে বারবার প্রহর গুনছে বোধ হয়। তার কপাল জুড়ে ঘামের আভাস। হয়তো কিছুর অপেক্ষা করছে। নন্দা ভ্রু কুঁচকাল। মৃদুস্বরে ডাকল, কি হয়েছে? স্টিফেন সাথে সাথে চমকে গেল। উঠে গেল তৎক্ষণাৎ। পাশ ফিরে তাকাতেই নন্দাকে দৃষ্টিগোচর হলো তার। মুহূর্তে সে বাতাসের বেগে নন্দার দিকে এগিয়ে এলো, ব্যস্ত কণ্ঠে বারংবার শুধালো, সারাটি দিন কোথায় ছিলে, সানশাইন? তোমার কলেজ ছুটি হইয়াছে সেই দুপুর বেলা, তারপর আমি এই বিকেল অবধি তোমার কলেজে তোমাকে খুঁজিয়াছি। নন্দা চমকালো, বিস্মিত ভঙ্গিতে বলল, আমার কলেজ গিয়েছিলেন আপনি? শহরে আমার কাজ ছিল বিধায় আমি গিয়াছিলাম। ভাবলাম তোমার কলেজ থেকে তোমাকে সাথে নিয়ে ফেরা যাক। অথচ তোমার কলেজ যাওয়ার পর জানিতে পারিলাম তুমি নাকি কলেজে নাই। কোথায় ছিলা, সানশাইন? চিন্তা হইয়াছিল খুব। নন্দা আমতা আমতা করে উত্তর দিল, আসলে ললিতা আছে না, ওদের সাথে গিয়েছিলাম। এতটুকু কথা বলতেই নন্দার ঘাম ছুটে গেল। যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। বারবার ভেসে উঠছে দুপুর বেলার দৃশ্যগুলো। কেমন করে হাস্যোজ্জ্বল মানুষটা নিমিষেই প্রাণ হারালো। নন্দার অনাকাঙ্ক্ষিত উত্তেজনাটা দৃষ্টিগোচর হয় স্টিফেনেরও। সেখানে কপাল ভাঁজ করল। নন্দার বাহু ধরে শুধাল, কিছু কি হইয়াছে? এমন কাঁপিতেছ কেন? নন্দা বামে ডানে মাথা নাড়াল। ঘটনাটা ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টা চালালো। স্টিফেন নন্দার হাতের বইগুলো সাবধানে নিয়ে টেবিলের উপর রাখল। বাড়ির গৃহভৃত্যদের ডেকে জল নিয়ে আসার নির্দেশ দিল। শাড়ির আঁচল আটকানো পিনটাও খুলে দিল। উপরে ঠান্ডা বাতাস প্রদানকারী 3 পাখাওয়ালা যন্ত্রটা চলা সত্ত্বেও সে কোথা থেকে যেন একটি হাত পাখা খুঁজে আনল। ব্যস্ত হাতে বাতাস দিতে আরম্ভ করল নিজের স্ত্রীকে। নন্দা চুপচাপ সবটা দৃশ্যই পর্যবেক্ষণ করছিল। মানুষটার কি যত্ন তার প্রতি। মুগ্ধতায় চোখ বুজে এলো নন্দার। মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল ললিতার সেই হিংস্র মুখ এবং হাতে বন্দুক ধরার রূপটা। কেবল তার বাবা কোম্পানির হয়ে কাজ করে বলে মেয়েটা নিজের বাবাকে খুনও করতে দুবার ভাবল না, অথচ স্টিফেন তো নিজেই ব্রিটিশদের দলের। স্টিফেনকে কি ছেড়ে দিবে ওরা? কথাটা মাথায় আসতেই নন্দার মন ভীত হল। সে জড়িয়ে ধরল স্টিফেনের কোমর শক্ত হাতে। অনবরত বলতে লাগল, কিছু হবে না আপনার, কিছু হবে না। স্টিফেন কেবল আহম্মক হয়ে তাকিয়ে রইল। যে মেয়ে তাকে পছন্দ করে না সে মেয়েই কিনা নিজ ইচ্ছায় তাকে জড়িয়ে ধরেছে এবং বিড়বিড় করে কিছু বলছে। স্টিফেন ও নন্দার এই ব্যক্তিগত মুহূর্তেই প্রবেশ করল অ্যালেন। আকস্মিক এই দৃশ্যে সেও কিছুটা ভ্যাবাচেকা খেল। ফিরে যেতে চেয়েও ফিরতে পারল না। অপলক তাকিয়ে রইল সেদিকে। আপনমনে ভাবল, এই মুহূর্তটা তার হলে খুব কি বেশি ক্ষতি হয়ে যেত। নিজের ভাবনায় নিজেই ছি ছি করে উঠে এলেন। নন্দা পবিত্র। তাকে নিয়ে এমন ভাবনা শোভনীয় না। কিন্তু ভালোবাসার জায়গায় যে সবই ঠিক সে কথা মস্তিষ্ক স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। হেমন্তের বিদায় বার্তা প্রকৃতি জুড়ে। এলোমেলো কুয়াশার জয়ধ্বনি বুঝিয়ে দিচ্ছে শীত এলো বলে। কৃষ্ণচূড়ার গাছে এখন আর বড় বড় লাল ফুল ফুটছে না। সেই অবধারিত কাজের বোধহয় বিশ্রামকাল শুরু হয়েছে। শস্যহীন মাঠকে এখন আর উচ্ছল প্রেমিকা মনে হচ্ছে না। মনে হচ্ছে ইতিহাসের বিধ্বস্ত ট্রয় নগরী। ভরা যৌবনা দিঘির জলেও তরঙ্গের তেমন দেখা নেই। চারপাশে সব কেমন নেই নেই অনুভূতি। তবে লুকিয়ে চুরিয়ে এই নেই প্রকৃতিতে শাসন শোষণ এবং বিদ্রোহের এক গমগমে ভাব বিরাজিত। নিবিড়ভাবেই সেই কার্যগুলো পরিচালিত হচ্ছে। নন্দার ভেতরেও হাজারো বিষণ্ণতা ঠেলে এসবে সূক্ষ্ম লক্ষণ পরিলক্ষিত। অ্যালেন চুপ করে দাঁড়িয়ে আছে তাদের বিশাল ছাদের উপর। কোথাও যেন মন খারাপের রেশ উপস্থিত। তন্মধ্যে ছাদে উপস্থিত হল নন্দা। বেশ চপল পায়ে উপস্থিত হওয়াতেই তার উপস্থিতি টের পেল অ্যালেন। ঘাড় ঘুরিয়ে নন্দাকে দেখতেই সে স্বভাবতই মাথা নোয়ানো। নন্দার প্রতি বিনম্র শ্রদ্ধা থেকেই যে সে এই কাজটি করে তা আর বলার অপেক্ষা রাখে না। হুট করে কারো ব্যক্তিগত একাকিত্বে প্রবেশ করে ফেলেছে ভেবে অস্বস্তি হল নন্দারও। সে ব্যস্ত কণ্ঠে বলল, ঠাকুরপো, আপনি এখানে? জানতাম না তো। আপনি থাকুন তাহলে। কিছু প্রয়োজন হলে বলবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। বৌঠান, আপনার সাথে কি আমি কিছু কথা বলিতে পারি?
অ্যালেনের প্রশ্নের মাঝেই ইচ্ছে প্রকাশ। কথাটা অত্যন্ত জরুরি না হলে যে লোকটা এভাবে বলতো না তাও নন্দার ঢের জানা। তাই সে সম্মতি জানালো, বিনীত কণ্ঠেই বলল, অবশ্যই। বলুন না, ঠাকুরপো, কি বলতে চান? নন্দার শুনতে চাওয়ার প্রশ্রয় অ্যালেনের মনে সাহস জাগাল। সে কতক্ষণ ইতস্তত করে অতঃপর বলল, আপনি স্টিফেনকে নিয়ে একটু ভাবিবেন, বৌঠান। তাকে নিয়ে ভাবিবার লোকের বড় অভাব। নন্দা ঠিক ধরতে পারলে না অ্যালের সাধারণ বাক্যের ভেতরে থাকা অন্তর্নিহিত অর্থটা। সুধাল, কেমন ভাবনার কথা বলছেন, ঠাকুরপো? যেমন ভাবনায় ও ভালো থাকিবে। স্টিফেনকে আমি বরাবরই অনুভূতিশূন্য ভাবিয়াছিলাম, কিন্তু আপনাকে দেখার পর বুঝিলাম ছেলেটার অনুভূতি আছে। তাও আবার যেমন তেমন অনুভূতি না, খুব ভালোবাসিতে চাহিবার মতন অনুভূতি। সেই অনুভূতির ক্ষতিসাধন করিবেন না, বৌঠান। প্রথমে ক্ষমা চাহিয়া নিচ্ছি আমার এমন ক্ষমা অযোগ্য অপরাধের জন্য। কি করিব বলেন? স্টিফেনকে আমি বড় ভালোবাসি, কিন্তু আজকাল আমার মনে হইতেছে স্টিফেনের বড় কোনো ক্ষতি হইতে পারে, আর সেটা কেবল আপনার জন্য। তাই আপনি যদি কৃপা করিয়া সাবধান হন তাহলে বড়ই কৃতজ্ঞ হইব, বৌঠান। অ্যালেনের কথায় চমকালো নন্দা। খানিক থমকালো। হতভম্ব কণ্ঠে বলল, আমার জন্য উনার ক্ষতি হবে? কি ক্ষতি? আপনি গ্রামবাসীর হইয়ে প্রস্তাব রাখিয়াছেন কর দিতে পারিবেন না এই মাসের। একমাত্র আপনি কথাটি বলিয়াছেন বলিয়া স্টিফেন এক কথায় রাজি হইয়া গিয়াছে, কিন্তু আপনি কি জানেন এর জন্য তাকে কতটা ভুগিতে হইবে? কোম্পানি বারবার তাকে চাপ দিচ্ছে কর সংগ্রহ করিবার জন্য। আপনি ভালো করিয়াই জানেন, বনে থেকে বাঘের সহিত বিবাদ করিয়া বাঁচা সহজ হইবে না। স্টিফেন আপনাকে বড় ভালোবাসে। অন্ততপক্ষে সে ভালোবাসাকে সম্মান করিয়া তাকে নিয়া ভাবিবেন। অ্যালেন সবটুকু কথা বড় শ্রদ্ধার সাথে মাথা নিচু করে বলেই বিদায় নিয়েছে। নন্দার অবস্থা এখনো স্থির। গত পরশুই সে গ্রামবাসীর হয়ে প্রস্তাব রেখেছিল যে এবার কর দিতে পারবে না, কারণ গ্রামবাসীর ফসলের জমি বৃষ্টিতে হাবুডুবু খেয়েছিল, যার জন্য অনেক ফসলের ক্ষতি হয়েছে। সে তো একবারও ভেবে দেখেনি স্টিফেনের উপরেও তো কত মানুষ আছে। এতে সমস্যা তো স্টিফেনেরই বেশি হবে। অ্যালেন কি সেজন্যই তাকে কয়েকদিন যাবৎ এড়িয়ে যাচ্ছিল রুষ্ট চোখে। কিন্তু সে করবেটা কি? গ্রামের দায়িত্ব তার উপর, দেশের ভালোর দায়িত্ব তার উপর, আবার সংসারও তার। কোনটা রক্ষা করা তবে ধর্ম হবে? দেখেছ ভাই নন্দা, তোমার স্বামী কিনা শেষমেশ আমার কাছে এসে আবদার করল তার মিষ্টান্ন খেতে ইচ্ছে করছে। কি করি বলো? ঝটপট হেসেলে গিয়ে নিজের হাতে মিষ্টান্ন রেঁধে আনলাম। সে এলে মনে করে দিও তো তাকে। আমার মনে থাকে কি না থাকে। নন্দা স্নাগার থেকে বেরুতেই বিহারিণী পর পর কথার ঝুলি খুলে বসল, যেন সে অপেক্ষাতেই ছিল কতক্ষণে সব কথা উগরে ফেলতে পারবে। নন্দা ভ্রু কুঁচকাল, অবাক কণ্ঠে বলল, তোমার কাছে মিষ্টান্ন চেয়েছে? তাই তো চাইল। বলল খেতে ইচ্ছে করছে। তুমি তো কলেজ গিয়েছিলে তাই আমাকে বলল। নন্দার শরীর ক্লান্ত। সেই ক্লান্ত চোখেই বিহারিণীর দিকে চাইল। বিহারিণীর ঠোঁটে হাসির ছাপ। মিষ্টি হাসছে মেয়েটা। বেশ সুন্দর একটা মেয়ে। আচ্ছা, তাকে এতদিন এই বাড়িতে জায়গা দিয়েছিল স্টিফেনরা, তাদের কি একবারও ভুল করে এই নারীর প্রতি মন ঝুঁকেনি? লোকে তো বলে পুরুষ মানুষ নারী পেলে নিজেদেরও ভুলে যায়, অথচ এত সুন্দর একটা নারীকে পেয়েও একবার তাদের মাথা ঘুরেনি। নন্দা নিজের ভাবনাতেই নিজে অবাক হলো। তার ভাবনাগুলি কেমন সেকেলে আটপৌড়ে লাগলো নিজের কাছেই। এসব ভাবনা সেই মানুষগুলোকে নিয়ে ভাবা বড়ই বেমানান ঠেকল। নন্দার ভাবনার মাঝেই বিহারিণী হাসল। কিছুটা ঠাট্টা করে বলল, স্বামীর সোহাগে আজকাল বড় সুন্দরী হয়ে যাচ্ছ বোধ করি, অলোকানন্দা। নন্দা চমকে গেল এমন একটা বিশ্রী ঠাট্টায়। স্তম্ভিত, থমথমে হয়ে গেল তার মুখ। লজ্জায় চোখ বুজে আসতে চাইল। বিহারিণীর মতন মানুষ এমন একটা ঠাট্টা কিভাবে করল? নন্দা কঠিন কথা বলতে গিয়েও মায়া হরিণীর মতন আখি যুগল দেখে থেমে গেল। যেন দুটো টলমল করা ভরা দিঘি। এই চোখের মায় লেপ্টে গেলে আর কিছু বলা সম্ভব না। নন্দাও পারল না তাই কিছু বলতে। তন্মধ্যে স্টিফেন এসে উপস্থিত হল। হাসি ঠাট্টার সমাপ্তি ঘটিয়ে বিহারিণী বেরিয়ে গেল সাথে সাথেই। নন্দার চোখমুখে একটা হতভম্ব ভাব। স্টিফেন ভ্রু দুটো কুঞ্চিত করল। এমন অবাক হইয়া আছো যে? নন্দা চোখ ফিরিয়ে স্টিফেনের দিকে তাকালো।
লোকটারও ক্লান্ত পাংশুটে মুখ, তবে ঠোঁটে লেপ্টানো মিষ্টি হাসি। সেই হাসির দিকে তাকিয়েই নন্দার বুক কাঁপল। গতকালকের বলা অ্যালেনের কথা বার প্রতিধ্বনিত হলো। তন্মধ্যে আজ সকালেই কলেজ যাওয়ার পর তাদের দলের বড় মেম্বার দীপকদা তার স্বামীর সম্পর্কে আজ বেশ আগ্রহ দেখিয়েছে। নন্দার আজকাল মানুষগুলোকে ভয় লাগে। সেদিন ললিতা কিভাবে নিজের বাবাকে মেরে ফেলল, যদিও পরে নন্দা জানতে পেরেছে এটা দীপকদারই নির্দেশ ছিল। এমন একটা ভয়াবহ কাজ করেও যারা নির্লিপ্ততা থাকতে পারে তারা তো যা কিছু করার ক্ষমতা রাখে। নন্দার ভয় হচ্ছে, সত্যিই অ্যালেনের ভাষ্যমতে নন্দাই কি স্টিফেনের বড় ক্ষতিটা করবে। স্টিফেন নন্দার কাছে এলো, মেয়েটার ঘোরগ্রস্ত হাবভাব দেখে বাহু খানিকটা ঝাঁকিয়ে বলল, কি হইয়াছে? তোমাকে চিন্তিত দেখাইতেছে। নন্দা স্টিফেনের কৌতূহলী মুখশ্রীর দিকে চাইল। বলল, আপনি বিহারিণী দিদির কাছে মিষ্টান্ন খেতে চেয়েছেন। প্রশ্ন জিজ্ঞেস করে নিজেই থতমত খেলছে। না চাইতেও এই প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। নারীর মন এত সহজে শখের পুরুষের উপর কি নির্লিপ্ততা হতে পারে? কোথাও একটা গোপন টান তো থাকেই। নারী যে নিজের শখের পুরুষের ছায়ার কাছেও অন্য কোনো নারীর গন্ধ সইতে পারে না। স্টিফেন ভারী চমকাল। জবাব দিল, নো, আমি তো কখনোই মিষ্টান্ন খাই না। কেমন মিষ্টি মিষ্টি স্বাদ, আই ডোন্ট লাইক ইট। নন্দার চোখ ছোট ছোট হয়ে এলো। বিহারিণী কি তবে মিথ্যা বলল? ঝড়ো আবহাওয়ায় উন্মাদ প্রকৃতি, ভয়ঙ্কর শব্দে ডেকে উঠছে আকাশ। নন্দার সকালটা যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। এ কেমন নির্মম দৃশ্য দেখতে হলো তাকে। স্টিফেন আর বিহারিণী এতটা কাছাকাছি। নন্দার বুকে তীব্র যন্ত্রণা। এ দৃশ্য দেখার আগে মৃত্যু হলো না কেন? মন খারাপের দুমুঠো মেঘ এসে ভরিয়ে দিয়েছে নব্য সুখের বারান্দা। হৃদয়ে থাকা সুখের প্রাচীর এখন প্রায় ধ্বংসাবশেষ বাকি। সদ্য ফোটা প্রেমের পদ্ম তুমুল ঢেউয়ে দিকভ্রান্ত। অম্বরের আস্তরণে বিষাদ নেমেছে ধরায়। সেই দিকভ্রান্ত ধ্বংসাবশেষ বিষাদ সম্বল করেই নন্দার ভালো থাকার চেষ্টা। ছাদে দাঁড়িয়ে আছে সে। শাড়ির প্রান্তভাগ উড়ছে বাতাসের তালে তালে। এত রাতে ছাদে কি করিতেছ, সানশাইন? পরিচিত থমথমে পুরুষালী কণ্ঠে নন্দা খানিক চমকালো, অতঃপর নিবিড় স্বরে বলল, তেমন কিছুই না, চাঁদ দেখছি। অথচ আজ আকাশে মেঘ করিয়াছে, হয়তো বৃষ্টি হইবে। চাঁদ কোথায় দেখিতেছ? নাকি নিজেকে দেখিয়া ভুল করিয়া চাঁদের সাথে গুলিয়ে ফেলিয়াছ? তুমিও তো চাঁদের থেকে কম নও। স্টিফেনের কণ্ঠে ঠাট্টার ছাপ, অথচ নন্দা নিশ্চুপ। তার চোখে বারবার ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ আগের সেই নির্মম দৃশ্য, যেই দৃশ্যে একজনের চোখে সে ভালোবাসার নরম চিহ্ন দেখতে পেয়েছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। নন্দা সবসময়ই পাথরকেও হার মানায় তার হৃদয়ের কাঠিন্যতা দিয়ে। আজও তার ব্যতিক্রম হল না। মনের বিশাল তাণ্ডব মনেই চেপে সে মুচকি হাসল। বলল, সব ছেড়ে আমাকেই কেন ভালোবাসেন? স্টিফেন খানিক অবাক হল। ভালোবাসাবাসীর নামটা কখনোই নন্দার কণ্ঠে উচ্চারিত হয়নি। তবে আজ কেন? স্টিফেনের ভ্রু কুঞ্চিত হওয়ার দৃশ্য দৃষ্টিগোচর হল নন্দার। সে হাসল। প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না বুঝি? তুমি বলো তো, সব ছাড়িয়া ওই আকাশের নাম কেন আকাশ রাখা হইল? নন্দা স্তম্ভিত নয়নে চাইল। এটা প্রশ্ন হল? তোমারটা প্রশ্ন হইলে আমারটা হইবে না কেন? আপনার প্রশ্নের কোনো বিশ্লেষণ নেই। তোমার প্রশ্নেরও তবে বিশেষত্ব নেই। ভালোবাসার ক্ষেত্রে সকল প্রশ্নই বেমানান। যদি প্রশ্ন মানানসই হয় তবে সে ভালোবাসার জলাঞ্জলি হোক। আমি যে অত ব্যাখ্যা বিশ্লেষণ করে ভালোবাসি নাই, সানশাইন। তাই বলিয়া কি তুমি আমাকে ব্যর্থ প্রেমিক ঘোষিত করিবে? বাহ, প্রেম বাক্য তো ভালো জানেন। জানিব না কেন? প্রেমে পড়িয়াছি আর প্রেম বাক্য জানিব না, তা কেমন করিয়া হয়? নন্দা হাসল। খুব করে চেয়েও সে তাচ্ছিল্য করতে পারল না। যে এত ভালোবাসতে পারে তার প্রতি তাচ্ছিল্যটা বড্ড বেমানান। তাই চেয়েও সে তাচ্ছিল্য করল না। কেবল বুক ভরে বেরিয়ে এলো হতাশার দীর্ঘশ্বাস। তোমরা কি করছো? ভালোবাসার আদান প্রদান করা দুইজন মানুষের মধ্যিখানে তৃতীয় মানুষের কণ্ঠটা সবসময়ই বড় খসখসে ঠেকে। আজও ঠেকল। মেয়েলি রিনরিনে কণ্ঠ। স্টিফেন এবং অলকানন্দা ঘাড় ঘুরিয়ে দরজার পানে চাইল।
বিহারিণীর হাস্যোজ্জ্বল মুখটা তাদের দৃষ্টিগোচর হল। গাঢ় অন্ধকারে মেয়েটার মুখটা যেন চাঁদের ন্যায় ঝলমল করছে। নন্দা সেদিকে আর চোখে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। থমথমে কণ্ঠে বলল, স্বামী স্ত্রী একসাথে থাকা মানেই অনেক ব্যক্তিগত কথা বলা, ব্যক্তিগত কাজ করা। সেটা জিজ্ঞেস করা মোটেও বুদ্ধিমতীর লক্ষণ নয়। নন্দা ভেবেছিল তার এমন একটা কথার পর বিহারিণী কপাল কুঁচকাবে, মন খারাপ করবে কিংবা কেঁদেও দিবে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে বিহারিণী হেসে উঠল। কাছে আসতে আসতে বলল, আমি তো বুদ্ধিমতী নই, নন্দা। বিহারিণীর ঠোঁটে বিশ্ব জয়ের হাসি। নন্দা কিংকর্তব্য বিমূঢ়। এই বিহারিণীর মুখমণ্ডলে কুটিলতা বিরাজমান। আগের মতো নিষ্পাপ নিষ্পাপ লাগছে না তাকে। কেমন যেন অচেনা মুখমণ্ডল, অপরিচিত মানুষ, যে মানুষ কেবল ধ্বংস আনতে জানে। নন্দার ভাবনার মাঝে ভেসে এলো স্টিফেনের কঠোর কণ্ঠ। পাগল কখনো নিজেকে পাগল দাবি করিবে না, সেটাই স্বাভাবিক। নন্দা এই কঠোর কণ্ঠ চেনে। স্টিফেন সবসময় বাহিরের মানুষের সাথে এভাবেই কথা বলে। সবটা কেমন গোলমেলে লাগলো নন্দার। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই যেন বোধগম্য নয় তার। ভুল সময়েই এলাম বোধ হয়। না হয় সাহেব এত রেগে কথা বলতো না। আমি তো কখনোই আপনার সাথে ভালো করেও কথা বলিনি। তবে এমন কথার কারণ কি? স্টিফেন বিরক্ত যে তা ঢের বুঝা গেল। বিহারিণীও নত মস্তকে বেরিয়ে গেল বিনা বাক্যব্যয়ে। নন্দা ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা মিলছে না। যার এত কাছাকাছি আসা যায়, যাকে জড়িয়ে ধরা যায়, তার সাথে এত রুক্ষ স্বরে আদৌ কথা বলা যায়। নন্দার ভাবনার মাঝে কোমরে অনুভব করল শীতল ছোঁয়া, পুরুষালী হাতের আদুরে ছোঁয়া। যে স্পর্শে কোনো ছলচাতুরি নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই। নন্দার নারী সত্তা উন্মাদ হল। এই প্রথম কাছে আসার গল্প হলো ভালোবাসার। এই প্রথম চন্দ্রবিহীন অন্তরিক্ষ লিখল কেবল আর কেবল মাত্র ভালোবাসার কাব্য। স্টিফেন ফিসফিস করে বলল, আমার সবটুকু খারাপ থাকিবার জীবনে তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভালো থাকা। মৃত্যুও যদি তুমি হও আমি স্বেচ্ছায় শ্মশানে যাইতে প্রস্তুত। অমৃত যদি তুমি হও তবে আমি পৃথিবীর সাথে যুদ্ধ করিতে রাজি। সবকিছুর বিনিময়ে কেবল ভালোবাসিলেই হইবে। নন্দা কি কাঁদল? কাঁদল বোধ হয়। মুক্তোর দানার মতন অশ্রু গড়িয়ে পড়ল তার চক্ষুর আধার থেকে। এত ভালোবাসার পৃথিবীতেও নন্দার কেন একা একা লাগে? তবে কি সে ভালোবাসতে বড় দেরি করে ফেলছে? কলকাতার শহরে নন্দার ব্যস্ত পদচারণ। মুমিনুল মাস্টারমশাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। মানুষটা শহুরে একটি পাঠশালায় পড়াচ্ছেন আজকাল। এটার ব্যবস্থাও স্টিফেন করে দিয়েছে। মাস্টারমশাই আজ নন্দাকে দেখে প্রায় কেঁদেই দিয়েছেন। বারংবার নন্দার সৌভাগ্যে যেন নজর না লাগে তাই প্রার্থনা করেছেন। মাস্টারমশাই তো মানুষ চিনতে ভুল করেন না। তবে কি কোথাও একটা খামতি রয়ে গেছে? স্টিফেনের মতন মানুষকেও মাস্টারমশাই আশীর্বাদ করেছেন। নন্দাকে স্মরণ করিয়ে দিয়েছে নন্দার অভিশপ্ত জীবনে স্টিফেন আশীর্বাদ। তবে এই তবের আর অন্ত খুঁজে পায় না নন্দা। কথায় গেলে মিলবে উত্তর। কার কাছে গেলে পাবে সে সব উত্তর। ব্যস্ত পা থেমে গেল পরিচিত কোনো মুখের আদল দেখতে পেতেই। নন্দা বার কয়েক পলক ঝাঁপিয়ে বুঝার চেষ্টা করল তার দৃষ্টি কি ভুল দেখছে না সঠিক। যখন বুঝল তার দৃষ্টি সঠিক দেখছে, নন্দা আর এক মুহূর্তও দেরি করল না। ছুটে গেল পরিচিত মানুষটার দিকে। নন্দাকে দেখে সে মানুষটাও হতবাক। নন্দার দুরু দুরু কাঁপছে বউ। বহু কষ্টে সুধাল। একটি সংসার ভেঙে ভালো থাকা যায় কিভাবে, বলবে? অপরিচিত রাস্তায় পরিচিত কণ্ঠ পেয়ে সে মানুষও ভরকালো। তাও আবার এমন প্রশ্ন। নন্দা এদিক ওদিক তাকিয়ে বুঝার চেষ্টা করল কেউ শুনেছে কিনা এমন সত্য কথাটুকু। যখন দেখল কলকাতার এই ব্যস্ত রাস্তায় এমন সত্যি কথাও শোনার মতন কারো সময় নেই, তখন সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। ততক্ষণে সামনের মানুষটা কিছুটা বিরক্ত হয়েই বলল, এটা আবার কেমন কথা? ভুল কিছু কি বলেছি? তরঙ্গিনী দেবীর প্রেমের তরঙ্গে একে একে ভেসে যাচ্ছে সকল সংসার। আমি বলবো না সেটা। তরঙ্গিনী ভ্যাবাচেকা খেল। নন্দার চোখমুখ শক্ত, কঠিন গলার স্বর। বলল, সংসার কেমন কাটছে? তোমার সংসার তো দিব্যি কাটছে, নন্দা। তবে এমন প্রশ্ন কেন? নন্দা এবার পূর্ণদৃষ্টিতে তাকালো। না, তরঙ্গিনীর কোথাও তো শঙ্খসিঁদুরের চিহ্ন নেই।
তবে যে মানুষ বলল সে প্রসাদের সাথে পালিয়েছে। নন্দার এলোমেলো মুখশ্রীর দিকে তাকালো তরঙ্গিনী। জিজ্ঞেস করল, এমন কথা বলছো কেন? সময়টা পৌষের প্রথম সপ্তাহ। আড়মোড়া ভেঙে শীত তখন উপস্থিত কুয়াশার চাদর জড়িয়ে। শুনশান নীরবতায় চারপাশ হতবিহ্বল। নন্দা বসে আছে মানুষ খেকো মাগুর মাছ অবস্থান করা তাদের খুব গোপনের কৃষ্ণচূড়ায় আচ্ছাদিত সেই বাগানে। জলের মাঝে মিহির স্রোত। ঝপাত ঝপাত শব্দে মাগুর মাছগুলো আনন্দে লাফাচ্ছে। কিসের আনন্দ তাদের? হয়তো নতুন খাবার পাবে সে আনন্দ। নন্দার বিপরীতেই বসে আছে বিহারিণী। তার চোখে মুখে বরাবরের কুটিল হাসি। আজ আবার তার মুখের ভেতর পান পাতা শোভা পেয়েছে। ইদানিং সে প্রচুর পান খাচ্ছে। পান খেয়ে ওষ্ঠ লাল করে রাখছে। হাঁটা চলায় এসেছে ভিন্নতা। পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে হলেও দৃষ্টি এড়ায়নি নন্দার। বিহারিণী আশপাশে তাকিয়ে সুধাল, এখানে নিয়ে এলে যে? ভাবছি তোমার সাথে একটু সুখ দুঃখের আলাপ করব। আজ বিকেলটা সুখ দুঃখের আলাপের জন্য দারুণ মানানসই। নন্দার কথায় বিহারিণী ভ্রু কুঞ্চিত করল। বিস্মিত কণ্ঠে বলল, আজকাল যার প্রতি বড্ড অনীহা জন্মেছে তাকে সুখ দুঃখের আলাপ শোনাবে? এমন ভীমরতির কারণ কি? অলোকানন্দা, কি করব বলো ভাই? বিহারিণী মহলের ব্যাপারে তুমি যতটুকু জানো ততটুকু কি কেউ জানে বলো? তাই তোমার সাথেই একটু আলাপ আলোচনা করতাম। বিহারিণীর হাসি হাসি মুখটা কিছুটা চুপসে এলো। কপাল কুঁচকালো নিজ গতিতে। বার কয়েক চোখের ভারী পল্লব ঝাপটে বলল, ওই মহলের ব্যাপারে আর কি বা বলবে? শুনলাম জমিদারি সব শেষ। নিলামে গিয়েছে মহল। সবাই তীর্থক্ষেত্রে গিয়েছে। এটার ব্যাপারে আর কি বলবে? তোমার মায়া হচ্ছে না একটুও? আমি তো কেবল 1 মাস থেকেছি, তাতেই এত মায়া হচ্ছে। আর তোমার তো ভালোবাসার স্থান ছিল। এমনকি তোমার নামে খোদাই করে বাড়িটার নাম রাখা হয়েছিল। নন্দার কথার প্যাচে যে খুব ভালো করে জড়িয়েছে বিহারিণী তা আর বুঝতে বাকি রইল না তার। সে দৃষ্টি ঘুরালো। আমতা আমতা করে বলল, ওরা আমাকে কষ্ট দিয়েছিল। আমাকেও কম দেয়নি। বিহারিণীর কথা থেমে গেল। সেই কুলকিনারা হাতড়েও বোধহয় কথা খুঁজে পেল না। এবার নন্দার মুখে হাসি। হাসির ঠিকানা স্থানান্তর হয়েছে। নন্দা পুকুরের দিকে দৃষ্টিপাত করল। দীর্ঘশ্বাস ফেলে শুধাল, জানো, আমি নবনীলকে খুব বিশ্বাস করতাম। এতটা বিশ্বাস বোধ হয় আমি এ অবধি কাউকে করিনি। কিন্তু সে আমার বিশ্বাস ভেঙেছে। আচ্ছা, বিশ্বাসঘাতকতার শাস্তি কি হতে পারে? শাস্তির কথা বলে কি লাভ? সে তো আশেপাশে কোথাও নেই। বিহারিণীর কথায় নন্দার হাসি প্রশস্ত হল। উত্তর দিল, নেই কে বলেছে? সে আছে। আমাদের আশেপাশেই হয়তো আছে। নন্দার কথায় সামান্য ভড়কে গেল বিহারিণী। কণ্ঠ সরখাদে নামিয়ে কিছুটা মেঘমন্দ্র কণ্ঠে বলল, আশেপাশে মানে? কোন আশেপাশে? কথায় সে? সে কথায় তা পরে বলছি। আগে তার কিছু গুণগান শুনে নেও। শুনবে? নন্দার মুখ জুড়ে রহস্য খেলা করছে। ঘামছে বিহারিণীর সত্তা। সে জবাব দেয়নি। আর সে যে জবাব দিবে না এটাও নন্দার ভালো করে জানা ছিল। নন্দা জবাবের অপেক্ষাও করল না। বরং চঞ্চল স্বরে বলল, নবনীল প্রথম আমার জীবনে অনুপ্রেরণার গল্প হয়ে এসেছিল। মানুষটাকে আমি বিশ্বাস করতাম। যেমন করে ভক্ত বিশ্বাস করে তার ভগবানকে, ঠিক তেমন করে। আমার স্বামী মারা গেলেন, পরিস্থিতি আমার বিপরীতে। জানো, আমার খুব সাধের চুল ছিল, সেগুলো আমাকে ফেলে দিতে হয়েছিল। তারপর আমার খুড়ো শ্বশুর এবং পিসিমা কত কিছু বলেছেন। তখনও আমি এত ঘাত প্রতিঘাতের জন্য তৈরি ছিলাম না। কিন্তু আমার পাশে দাঁড়ায় আমার শাশুড়ি, প্রসাদ ঠাকুর জামাই আর নবনীল। এবং এরপর আমি লড়াই করার আত্মবিশ্বাস পাই। বলা যায় নবনীলের সাহায্যে একে একে আমি নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করি। এই শক্ত হওয়ার মাঝে প্রথম বিপর্যয় ঘটে আমার জীবনে আমার বোনের তীব্র ক্ষতির মাধ্যমে। তার জিহ্বা কেটে দেওয়া হয়, সম্মানও নষ্ট করা হয়। ভাবলাম, সাহেবরা করেছেন। সাহেবদের তো নাকি ছুকছুকানি থাকে। বোনকে শহরে পাঠালাম। নিজেও গেলাম। ফিরে এসে শুনি নবনীল কোনো একটা কাজে চলে গিয়েছে। আমার তখন দিকহারা অবস্থা। তবুও শক্ত রইলাম। গ্রামের সমস্যা শক্ত হাতে মেটানোর চেষ্টা করলাম। নবনীলকে চিঠিও লিখলাম। কিন্তু ফলাফল শূন্য। এরপর একে একে ধ্বংস শুরু।
অতঃপর সবশেষে চরিত্রহীন হয়ে গ্রাম ছাড়লাম। কেউ বিশ্বাস করেনি আমাকে জানো। তবুও যার মাধ্যমে সতী হব ভেবেছিলাম তাকেও হারালাম। এই যে আমার বিপর্যয়গুলো, এগুলোর সময় একবারও নবনীল পাশে ছিল না। আমার তখন মনে হতো উনি পাশে নেই বলেই বিপদ হচ্ছে, হয়তো পাশে থাকলে হতো না। অথচ দেখো আমি কি বোকা। আমি একবারও ভাবিনি কেন সে যাওয়ার পরই এত সমস্যার সৃষ্টি হবে। তবে সেই হয়তো সমস্যার সৃষ্টিকর্তা। নবনীলের কথায় আমি ভালোবাসা দেখতাম। ভাবতাম লোকটা হয়তো ভালোবাসে আমাকে, কিন্তু সব ভুল, সব মিথ্যে। নন্দার কথা থামলো, একটু জিরিয়ে নেওয়ার জন্য বোধহয় এই বিরতি। বিহারিণীর বিহ্বল দৃষ্টি তার দিকেই। হয়তো পরবর্তী জানার আকাঙ্ক্ষা। নন্দার বিরতি শেষ হলো, কণ্ঠে আবার প্রতিধ্বনিত হলো শব্দ। পরে তো সেদিন জানলেই, আমার এমন একটা খারাপ তকমার পেছনে নবনীল দায়ী। কিন্তু কেন সে এটা করেছিল, সেটা কি জানো? আর এভাবে সে উধাও হয়ে কোথায় বা গেল সেটাও তো সকলের অজানা, তাই না? বিহারিণীর কণ্ঠ কাঁপছে, তবুও সুধাল, হ্যাঁ। কিন্তু আমি জানি। এই সবই আমার জানা, তাও বহুদিন ধরে। বিহারিণী যেন আর স্থির হয়ে বসতে পারল না। তড়িৎগতিতে উঠে দাঁড়ালো। ততলাতে ততলাতে বলল, কি বলছো? তুমি জানো? কিভাবে জানো? মজা করছো তাই না? মজা করব কেন? এখানে কি মজার কথা হচ্ছে? তুমি উঠে যাচ্ছ কেন? বসো। বিহারিণী বসল না। কেমন ভয়ার্ত মুখভঙ্গি তার। তার ভেতর এখান থেকে যাওয়ার তারা দেখা গেল। কিন্তু নন্দা নাছোড়বান্দা, হাসতে হাসতে বলল, এমন করছো কেন? বসো। বিহারিণী বসল। নন্দা আবার বলতে শুরু করল, জানো, আমার নবনীলকে প্রথম সন্দেহ হয় পিসিমা মারা যাওয়ার পর। পিসিমা নাকি মারা যাওয়ার আগের দিন আমাদের এই বাড়ির সামনে এসেছিলেন। এই খবর পেয়ে আমি ভেবেছিলাম হয়তো উনি মানে সাহেব কিছু করেছেন। তাই তার প্রতি রাগ আরো বাড়ে। প্রথমে আমার বোনকে, তারপর পিসিমার মৃত্যুর জন্য তাকেই দায়ী করি আমি। কিন্তু এরপর পেলাম অন্য খোঁজ, পিসিমা আমাকে চিঠি দিয়ে গেছেন একটা ধাঁধা। তুমি বললে তার পানের বাটায় খোঁজ করতে। করলামও কিন্তু। নন্দা আবারও থামল, পরপর ভেসে এলো দীর্ঘশ্বাস। বিহারিণী থামল। তাকে স্থির দেখা গেল। সে নিশ্চুপ চোখে চাইল। বলল, কিন্তু কি? সেদিন খোঁজ পেলাম। চিঠিও পেলাম। কিন্তু তেমন কিছুই পেলাম না। কেবল পুরো চিঠি জুড়ে মনে হলো সকল দোষ সাহেবের। এমন একটা চিঠি পিসিমা কেন লিখবে? কিন্তু আমাকে সাহায্য করল তরঙ্গিনী। উনি জানালেন এটা পিসিমার হাতের লিখা না। পিসিমার লিখা গোছালো আর সুন্দর। আমরা দুজন মিলেই চিঠির খোঁজ শুরু করলাম, কিন্তু ফলাফল শূন্য। যখন হতাশ হয়ে ফিরব তখন নবনীলের ঘরে আমি উকি দেই এবং কি মনে করে যেন সেখানে খোঁজ করি। এবং অবাক করা ব্যাপার হলো আমরা সত্যিকারের চিঠিটা পেয়ে গিয়েছিলাম। কি লিখা ছিল জানো? বিহারিণী থমকে গেল। হতভম্ব স্বরে বলল, পেয়ে গিয়েছিলে মানে? কিভাবে পেলে? পাওয়ার কথা ছিল না বুঝি? নন্দা হৃদয় কুঞ্চিত করে প্রশ্ন করল। বিহারিণী অস্থির। এখান থেকে পালিয়ে গেলে যেন বাঁচে। আর সেই সুযোগও খুঁজছিল। কিন্তু তাকে থামিয়ে দিল নন্দা। খুব আলগোছে শক্ত বাঁধনে বেঁধে ফেলে মেয়েটাকে। বিহারিণী বিস্মিত, কিংকর্তব্য বিমূঢ়। কাঁপতে কাঁপতে বলল, বাঁধছ কেন? ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। আজ যে কোনো ছাড়াছাড়ি হবে না। এবার শোনো পিসিমার সে চিঠিতে জানতে পারলাম তোমার কথা। বিহারিণীর মতন অবয়ব সে দেখেছে এই মহলে এসে। এতেই সে ভীত হয়েছিল। এবং সে ধারণা করেছিল তার কোনো ক্ষতি হতে পারে। এবং সেটা তার সন্তানের হাতেই। মানুষটার ধারণা ঠিক। নবনীলই তাকে মেরেছে। কিভাবে মেরেছে জানো? বালিশ চাপা দিয়ে। আর এই কথা নবনীল নিজে স্বীকার করেছে। আর এই যে আমার বোনের জিহ্বা কাটার ব্যাপারটা, সেটাও নবনীল করেছিল। কেন জানো? বিহারিণী জানতে চাইল না উত্তর। পরাজিত মানুষের ন্যায় বসে রইল। বেশ অনেকক্ষণ, অনেকটা ক্ষণ পর কেমন অদ্ভুত স্বরে জিজ্ঞেস করল, নবনীলকে তুমি মেরেছ? কিভাবে মারলে তাকে? তোমার মায়া হয়নি? তুমি না তাকে ভালোবাসতে? বিহারিণীর প্রশ্নে বাঁকা হাসল নন্দা। পা নাড়াতে নাড়াতে খামখেয়ালি মেজাজে বলল, আমিও ভাবতাম আমি তাকে ভালোবাসি। ওমা, এখন দেখি ভালোবাসাবাসীর এই পৃথিবীতে আমি ভালো লাগাকে ভালোবাসা বলে ভুল করেছিলাম। তাকে মারতে মোটেও খারাপ লাগেনি।
এই যে এখানটায় এনে তার শরীরের ভেতর ধারালো ছুরিটা প্রবেশ করালাম। তারপর তোমার অস্ত্র নীরব। আমার ভালো লাগার সমাপ্তি। বিহারিণীর দৃষ্টি ভাষাহার। দীর্ঘশ্বাস ফেলে বলল, বাকিটুকুও বলে ফেলো। কিভাবে জানলে, কি করলে সবটাই শুনি। শেষবারের মতন সকল অজানা জেনে যাই। আমি ভালো করেই বুঝতে পেরেছি, আমার আয়ু ফুরিয়ে এসেছে। যাকে একসময় ভালোবেসেছ বা ভালো লেগেছে তোমার, তাকে এমন ভাবে মারতে পারলে আমার ক্ষেত্রে যে তোমার হাতও কাঁপবে না তা বেশ বুঝতে পারছি। বাকিটা না হয় বলে দেও। মৃত্যু ভীতি নিয়ে বেঁচে থাকাটা দুঃসহ। আরে হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ। তোমার আয়ু আর বোধ হয় আধ ঘন্টা। তো এবার বাকিটা শুনো। পিসিমার চিঠির ভেতরই ছিল তার আপন মানুষের নিষ্ঠুর বর্ণনা। নবনীল পিসিমার সন্তান ছিলেন না কখনোই। কারণ পিসিমাও বিয়ের সাথে সাথে বিধবা হয়েছিলেন। নবনীল ছিল পিসিমার শ্বশুর বাড়ির এক কর্মচারীর সন্তান। পিসিমা সদ্য স্বামী হারা হয়ে তখন দিকভ্রান্ত। তার দিক হলো এই ছেলে। পিসিমার ভারী স্বর্ণের বিনিময়ে সে পেল সন্তান। সন্তান নিয়ে তার জীবন সহজ ছিল না। বৈধব্যের কটূক্তি নিয়ে বেঁচে থাকা যেখানে কঠিন, সেখানে আরও একটা ছোট প্রাণের ভরসা হলো সে। ধীরে ধীরে বেড়ে উঠল সেই ছোট ছেলেটা রাজার মতন। কখনো সে বুঝতেই পারেনি সে অন্য কারো সন্তান। কিন্তু সত্য চাপা থাকে না। সে একদিন জেনে গেল সত্যিটা। সুদর্শনের সাথে ঝগড়া হওয়ার সময় উনিই তাকে রাগের মাথায় এটা বলে ফেলেছিল। এরপর থেকেই নবনীলের ভেতরে তীব্র রাগ দেখা যায়। পিসিমা তো মা ছিলেন, তিনি বুঝতেন ছেলের এই রাগ। তারপর বিহারিণী মহলের সকল উত্থান পতনে তারা ছিল অটল হয়ে প্রত্যক্ষদর্শী। বিহারিণী মহলের একজন হয়ে উঠে। তারপর তোমার সাথে উনার বিয়ে হলো। নবনীলও তোমাকে পছন্দ করে ফেলল। এরপর তোমাদের প্রেমানন্দ চলতে থাকলো। আর একদিন সেটা ধরা পড়ে হাতে নাতে। নবনীলের কথা তখন কেউ জানতে পারেনি বলে শাস্তিটা হয় একপাক্ষিক। নবনীলের প্রতি তোমার রাগ বাড়ে। এই সাহেবদের কাছে যখন তুমি আসো তখন হয়তো তোমার অবস্থা অবনতির দিকে ছিল, কিন্তু তুমি কিছু ভুলনি। বিহারিণী মহলের প্রতিটা মানুষের ধ্বংস চেয়েছিলে, এমনকি নবনীলেরও। অথচ নবনীল সেটা ধরতেই পারেনি। সে বরং নিজের ভুলের জন্য তোমার কাছে সবসময় ক্ষমা চেয়েছে। আর তুমি তাকে বানিয়ে ফেললে অস্ত্র। বিহারিণী মহলের ব্যবসা বাণিজ্য অনেকদিন যাবৎ খারাপ যাচ্ছিল, কিন্তু কেউ সেটার কারণ উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু তুমি জানো সেটার কারণ। তুমি নবনীলকে দিয়ে এটা করিয়েছিলে। এমনকি মনোহর ঠাকুরপোর মতন ভালো ছেলেটাও নারীর সান্নিধ্যে এসে খারাপ হয়। স্বাভাবিক, আগুনের পাশে ঘি রাখলে সেটা গলবেই। এসব কর্মকাণ্ড তুমি এখানে বসেই করেছ, অথচ কেউ জানেনি। আর নবনীল একসময় যে ভালোবাসা অস্বীকার করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে হাজার খানেক পাপ করে ফেলল, অথচ বুঝতেই পারল না। ভালোবাসা অন্ধ কিনা বুঝবেই বা কিভাবে। আর তুমি হিংসার বশবর্তী হয়ে একটা পরিবার ধ্বংস করে দিলে। সোনার সংসার ছিল। টক, ঝাল, মিষ্টি একটা সংসার। তোমার জন্য সবটা শেষ। সব। তোমার শাস্তি কি হওয়া উচিত বলো। বিহারিণী চোখে মুখে তাচ্ছিল্য হাসি। কড়া কণ্ঠে বলল, সেদিন আমিও মরে যেতে পারতাম, নন্দা। ওরা আমাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছিল। দোষ কি আমি একা করেছিলাম? প্রেম করলাম দুজনে, আর শাস্তি একজনের নামে কেন হবে বলতো? রাগ লেগেছিল আমার খুব। কিন্তু সবটা তো পিসিমার জানার কথা না। সবটা উনি জানাননি। তবে উনি জানিয়েছিল, তার ছেলের সাথে যে সে বাড়ির বউয়ের গোপন একটি পাপের সম্পর্ক ছিল সেটা সে জানত, এবং সেজন্যই আমি বউ হয়ে যাওয়ার পর সে আমাকে সহ্য করতে পারল না। তার ভয় হলো, আমিও না আবার কোনো সর্বনাশ করি। পিসিমার চিঠি পড়েই তোমার উপর সন্দেহ গাঢ় হয়। এরপর আবার প্রসাদ ঠাকুর জামাই এবং তরঙ্গিনীকে নিয়ে বাজে কুৎসা রটে। সেটাও বিশ্বাস করলাম। কিন্তু কয়েকদিন আগে তরঙ্গিনীর সাথে দেখা হওয়ার পর আমার ভুল ভাঙে। সে জানায় তাকে নবনীল শহরে চলে যেতে বলেছিল। এবং সে যেহেতু নবনীলকে মানে তাই চলে গিয়েছিল শহর, এবং প্রসাদ ঠাকুর জামাই নাকি চলে যায় তীর্থক্ষেত্রে। সে তরঙ্গিনীকে এটা বলেছিল। তার নাকি আর সংসার করার মন মানসিকতা কুলোচ্ছিল না। অথচ এটাও তোমার বুদ্ধি। প্রতি পদে পদে বিহারিণী মহলের সম্মান রাস্তায় নিয়ে এসেছিলে তুমি। কেউ জানতেই পারেনি। কৃষ্ণপ্রিয়ার মতন সরল মেয়েটাও তোমার ক্রোধের অনলে জ্বলে গেল। জ্বলে গেল আমার চরিত্রের পবিত্রতা।
বিহারিণী মহল মুহূর্তেই ধুলোয় মিটে গেল। যে মহলটা তোমায় ভালোবাসা দিয়েছে, তোমার নামে নিজেকে বিলীন করেছিল, তার প্রতি এত হিংসে। একটি কথা শুনেছ, নন্দা? নারীর ছলনার তুলনা আগুনকেও হার মানায়। নারীর ক্রোধের ভেজে অগ্নির রঙও ফিকে হয়। নারীর ঘৃণার ভার অনেক, সে ভার বহন করার ক্ষমতা করো নেই। বিহারিণী মহলেরও না। তাদের তখনকার সিদ্ধান্তটা কি এতই ভুল ছিল? যাকে এত ভালোবাসা দিয়েছিল, বিশ্বাস করেছিল, তার বিশ্বাসঘাতটা মানা যায়? তারাও মানতে পারেনি। হয়তো তোমার শাস্তিটা বেশি হয়েছিল, কিন্তু ভুল ছিল না তো সেটা। আর না অকারণের ছিল। তবে এতটা পাষাণ কিভাবে হলে? আর আমার বোন, সে কি ভুল করেছিল বলো? তাকেও এই হিংসার দহনে শেষ করে দিলে। নবনীলের একটা পাপের শাস্তি এত কিছু ছিল, তোমার এতগুলো পাপের শাস্তি কি হবে বলো? তোমাকে দমানোর জন্য এটা করা হয়েছিল, কিন্তু স্টিফেনরা কিভাবে যেন বাঁচিয়ে ফেলল তাকে। আমি তোমাকেও সহ্য করতে পারি না নন্দা। তোমার এত সুখ আমার সহ্য হয় না। তোমার স্বামীকে কবেই মেরে ফেলতাম, কেবল ভালোবেসে ফেলেছিলাম। বিহারিণীর কথা থামার আগেই তার ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল। গল গল করে বেরুতে লাগলো রক্তের স্রোত। নন্দার চোখে মুখে তীব্র ঘৃণা। তার হাতের ধারালো ছুরিটা রক্তে মাখামাখি। বিহারিণীর পা দুটো ছটফট ছটফট করতে করতে থেমে গেল। চারপাশের বন্য পাখিরা ভয়ঙ্কর কিছু দেখে শোরগোল শুরু করে ছুটতে লাগলো। নন্দার হুট করে কান্না পেল। ভীষণ কান্না। অন্নপূর্ণার ধ্বংসাবশেষ দেহটা ভেসে উঠল চোখের সামনে। কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমন সর্বনাশ করল? কিভাবে এতগুলো মানুষের মৃত্যু লিখেছিল এ নারী? এত পাষাণ! নন্দা বার কয়েক ছুরি চালালো বিহারিণীর পেটে। শরীরটা আর নড়ল না, প্রথমবারের মতন চিৎকারও করল না। এখানেই যেন একটি ক্রোধের মৃত্যু হলো। একটি অসম্ভব রকমের ঘৃণার মৃত্যু হলো। মাগুর মাছেরা উৎসব করল। জলের রং বদলে হলো লাল। বেলি দিয়ে সজ্জিত শয়নগৃহ। চারদিকে জ্বলজ্বল করছে দীপশিখা। লাল বেনারসি শরীরে জড়িয়ে নন্দা সেজেছে মহমা। শরীরে মাখা সুগন্ধিটার চৌড়া ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে। তন্মধ্যে স্টিফেন ঘরে প্রবেশ করল। নন্দার মণিমুগ্ধকর মাতোয়ারা রূপে সে যেন হোঁচট খেল। নন্দা হাসল, কিছুটা কাছে এগিয়ে বলল, কেমন লাগছে? স্টিফেন ঘোরগ্রস্ত। তবে নন্দার এগিয়ে আসাটা ঘনিষ্ঠতার লক্ষণ যে, তা বুঝতে বাকি রইল না তার। সে এগিয়ে গেল। মুহূর্তেই নন্দাকে বাহুবন্ধনে আটকে নিয়ে বলল, এ কেমন রূপ তোমার, সানশাইন? পছন্দ হয়েছে? স্টিফেন জড়িয়েই রাখল, বলল, তোমাকে কেমন ভয়ঙ্কর সুন্দর লাগিতেছে। তবে লাল কেন? লাল ভালোবাসার প্রতীক বলে। স্টিফেন মনে মনে হাসল। নিজের মনকেই শুধাল। সেজন্যই কি তোমার হাতে রক্তাক্ত ছুরি ছিল? ভালোবাসার প্রতীক এত ভয়ঙ্কর কেন, সানশাইন? অথচ নন্দা মনের কথা শুনতে পারে না বলে জানতেও পারল না, তার হিংস্রতার গল্প কাউকে বিস্মিত, হতভম্ব করেছে। কিভাবে মারলে তাকে? তোমার মায়া হয়নি? তুমি না তাকে ভালোবাসতে? বিহারিণীর প্রশ্নে বাঁকা হাসল নন্দা। পা নাড়াতে নাড়াতে খামখেয়ালি মেজাজে বলল, আমিও ভাবতাম আমি তাকে ভালোবাসি। ওমা, এখন দেখি ভালোবাসাবাসীর এই পৃথিবীতে আমি ভালো লাগাকে ভালোবাসা বলে ভুল করেছিলাম। তাকে মারতে মোটেও খারাপ লাগেনি। এই যে এখানটায় এনে তার শরীরের ভেতর ধারালো ছুরিটা প্রবেশ করালাম। তারপর তোমার অস্ত্র নীরব। আমার ভালো লাগার সমাপ্তি। বিহারিণীর দৃষ্টি ভাষাহার। দীর্ঘশ্বাস ফেলে বলল, বাকিটুকুও বলে ফেলো। কিভাবে জানলে, কি করলে সবটাই শুনি। শেষবারের মতন সকল অজানা জেনে যাই। আমি ভালো করেই বুঝতে পেরেছি, আমার আয়ু ফুরিয়ে এসেছে। যাকে একসময় ভালোবেসেছ বা ভালো লেগেছে তোমার, তাকে এমন ভাবে মারতে পারলে আমার ক্ষেত্রে যে তোমার হাতও কাঁপবে না, তা বেশ বুঝতে পারছি। বাকিটা না হয় বলে দেও। মৃত্যু ভীতি নিয়ে বেঁচে থাকাটা দুঃসহ। আরে হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ। তোমার আয়ু আর বোধ হয় আধ ঘন্টা। তো এবার বাকিটা শুনো। পিসিমার চিঠির ভেতরই ছিল তার আপন মানুষের নিষ্ঠুর বর্ণনা। নবনীল পিসিমার সন্তান ছিলেন না কখনোই। কারণ পিসিমাও বিয়ের সাথে সাথে বিধবা হয়েছিলেন। নবনীল ছিল পিসিমার শ্বশুর বাড়ির এক কর্মচারীর সন্তান। পিসিমা সদ্য স্বামী হারা হয়ে তখন দিকভ্রান্ত। তার দিক হলো এই ছেলে। পিসিমার ভারী স্বর্ণের বিনিময়ে সে পেল সন্তান।
সন্তান নিয়ে তার জীবন সহজ ছিল না। বৈধব্যের কটূক্তি নিয়ে বেঁচে থাকা যেখানে কঠিন, সেখানে আরও একটা ছোট প্রাণের ভরসা হলো সে। ধীরে ধীরে বেড়ে উঠল সেই ছোট ছেলেটা রাজার মতন। কখনো সে বুঝতেই পারেনি সে অন্য কারো সন্তান। কিন্তু সত্য চাপা থাকে না। সে একদিন জেনে গেল সত্যিটা। সুদর্শনের সাথে ঝগড়া হওয়ার সময় উনিই তাকে রাগের মাথায় এটা বলে ফেলেছিল। এরপর থেকেই নবনীলের ভেতরে তীব্র রাগ দেখা যায়। পিসিমা তো মা ছিলেন, তিনি বুঝতেন ছেলের এই রাগ। তারপর বিহারিণী মহলের সকল উত্থান পতনে তারা ছিল অটল হয়ে প্রত্যক্ষদর্শী। বিহারিণী মহলের একজন হয়ে উঠে। তারপর তোমার সাথে উনার বিয়ে হলো। নবনীলও তোমাকে পছন্দ করে ফেলল। এরপর তোমাদের প্রেমানন্দ চলতে থাকলো। আর একদিন সেটা ধরা পড়ে হাতে নাতে। নবনীলের কথা তখন কেউ জানতে পারেনি বলে শাস্তিটা হয় একপাক্ষিক। নবনীলের প্রতি তোমার রাগ বাড়ে। এই সাহেবদের কাছে যখন তুমি আসো তখন হয়তো তোমার অবস্থা অবনতির দিকে ছিল, কিন্তু তুমি কিছু ভুলনি। বিহারিণী মহলের প্রতিটা মানুষের ধ্বংস চেয়েছিলে, এমনকি নবনীলেরও। অথচ নবনীল সেটা ধরতেই পারেনি। সে বরং নিজের ভুলের জন্য তোমার কাছে সবসময় ক্ষমা চেয়েছে। আর তুমি তাকে বানিয়ে ফেললে অস্ত্র। বিহারিণী মহলের ব্যবসা বাণিজ্য অনেকদিন যাবৎ খারাপ যাচ্ছিল, কিন্তু কেউ সেটার কারণ উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু তুমি জানো সেটার কারণ। তুমি নবনীলকে দিয়ে এটা করিয়েছিলে। এমনকি মনোহর ঠাকুরপোর মতন ভালো ছেলেটাও নারীর সান্নিধ্যে এসে খারাপ হয়। স্বাভাবিক, আগুনের পাশে ঘি রাখলে সেটা গলবেই। এসব কর্মকাণ্ড তুমি এখানে বসেই করেছ, অথচ কেউ জানেনি। আর নবনীল একসময় যে ভালোবাসা অস্বীকার করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে হাজার খানেক পাপ করে ফেলল, অথচ বুঝতেই পারল না। ভালোবাসা অন্ধ কিনা বুঝবেই বা কিভাবে। আর তুমি হিংসার বশবর্তী হয়ে একটা পরিবার ধ্বংস করে দিলে। সোনার সংসার ছিল, টক ঝাল মিষ্টি একটা সংসার। তোমার জন্য সবটা শেষ। সব। তোমার শাস্তি কি হওয়া উচিত বলো? বিহারিণী চোখে মুখে তাচ্ছিল্য হাসি কড়া কণ্ঠে বলল, সেদিন আমিও মরে যেতে পারতাম, নন্দা। ওরা আমাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছিল। দোষ কি আমি একা করেছিলাম? প্রেম করলাম দুজনে, আর শাস্তি একজনের নামে কেন হবে বলো তো? রাগ লেগেছিল আমার খুব। কিন্তু সবটা তো পিসিমার জানার কথা না। সবটা উনি জানাননি। তবে উনি জানিয়েছিল তার ছেলের সাথে যে সে বাড়ির বউয়ের গোপন একটি পাপের সম্পর্ক ছিল সেটা সে জানত, এবং সেজন্যই আমি বউ হয়ে যাওয়ার পর সে আমাকে সহ্য করতে পারল না। তার ভয় হলো আমিও না আবার কোনো সর্বনাশ করি। পিসিমার চিঠি পড়েই তোমার উপর সন্দেহ গাঢ় হয়। এরপর আবার প্রসাদ ঠাকুর জামাই এবং তরঙ্গিনীকে নিয়ে বাজে কুৎসা রটে। সেটাও বিশ্বাস করলাম। কিন্তু কয়েকদিন আগে তরঙ্গিনীর সাথে দেখা হওয়ার পর আমার ভুল ভাঙে। সে জানায় তাকে নবনীল শহরে চলে যেতে বলেছিল। এবং সে যেহেতু নবনীলকে মানে তাই চলে গিয়েছিল শহর, এবং প্রসাদ ঠাকুর জামাই নাকি চলে যায় তীর্থক্ষেত্রে। সে তরঙ্গিনীকে এটা বলেছিল। তার নাকি আর সংসার করার মন মানসিকতা কুলোচ্ছিল না। অথচ এটাও তোমার বুদ্ধি। প্রতি পদে পদে বিহারিণী মহলের সম্মান রাস্তায় নিয়ে এসেছিলে তুমি। কেউ জানতেই পারেনি। কৃষ্ণপ্রিয়ার মতন সরল মেয়েটাও তোমার ক্রোধের অনলে জ্বলে গেল। জ্বলে গেল আমার চরিত্রের পবিত্রতা। বিহারিণী মহল মুহূর্তেই ধুলোয় মিটে গেল। যে মহলটা তোমায় ভালোবাসা দিয়েছে, তোমার নামে নিজেকে বিলীন করেছিল, তার প্রতি এত হিংসে। একটি কথা শুনেছ, নন্দা? নারীর ছলনার তুলনা আগুনকেও হার মানায়। নারীর ক্রোধের ভেজে অগ্নির রঙও ফিকে হয়। নারীর ঘৃণার ভার অনেক। সে ভার বহন করার ক্ষমতা করো নেই। বিহারিণী মহলেরও না। তাদের তখনকার সিদ্ধান্তটা কি এতই ভুল ছিল? যাকে এত ভালোবাসা দিয়েছিল, বিশ্বাস করেছিল, তার বিশ্বাসঘাতটা মানা যায়? তারাও মানতে পারেনি। হয়তো তোমার শাস্তিটা বেশি হয়েছিল, কিন্তু ভুল ছিল না তো সেটা। আর না অকারণের ছিল। তবে এতটা পাষাণ কিভাবে হলে? আর আমার বোন, সে কি ভুল করেছিল বলো? তাকেও এই হিংসার দহনে শেষ করে দিলে। নবনীলের একটা পাপের শাস্তি এত কিছু ছিল, তোমার এতগুলো পাপের শাস্তি কি হবে বলো? তোমাকে দমানোর জন্য এটা করা হয়েছিল, কিন্তু স্টিফেনরা কিভাবে যেন বাঁচিয়ে ফেলল তাকে। আমি তোমাকেও সহ্য করতে পারি না, নন্দা। তোমার এত সুখ আমার সহ্য হয় না।
তোমার স্বামীকে কবেই মেরে ফেলতাম, কেবল ভালোবেসে ফেলেছিলাম। বিহারিনীর কথা থামার আগেই তার ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল। গল গল করে বেরুতে লাগলো রক্তের স্রোত। নন্দার চোখে মুখে তীব্র ঘৃণা। তার হাতের ধারালো ছুরিটা রক্তে মাখামাখি। বিহারিনীর পা দুটো ছটফট ছটফট করতে করতে থেমে গেল। চারপাশের বন্য পাখিরা ভয়ঙ্কর কিছু দেখে শোরগোল শুরু করে ছুটতে লাগলো। নন্দার হুট করে কান্না পেল। ভীষণ কান্না। অন্নপূর্ণার ধ্বংসাবশেষ দেহটা ভেসে উঠল চোখের সামনে। কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমন সর্বনাশ করল? কিভাবে এতগুলো মানুষের মৃত্যু লিখেছিল এ নারী? এত পাষাণ! নন্দা বার কয়েক ছুরি চালালো বিহারিনীর পেটে। শরীরটা আর নড়ল না, প্রথমবারের মতন চিৎকারও করল না। এখানেই যেন একটি ক্রোধের মৃত্যু হলো। একটি অসম্ভব রকমের ঘৃণার মৃত্যু হলো। মাগুর মাছেরা উৎসব করল। জলের রং বদলে হলো লাল। বেলি দিয়ে সজ্জিত শয়নগৃহ। চারদিকে জ্বলজ্বল করছে দীপশিখা। লাল বেনারসি শরীরে জড়িয়ে নন্দা সেজেছে মহমা। শরীরে মাখা সুগন্ধিটার চৌড়া ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে। তন্মধ্যে স্টিফেন ঘরে প্রবেশ করল। নন্দার মণিমুগ্ধকর মাতোয়ারা রূপে সে যেন হোঁচট খেল। নন্দা হাসল, কিছুটা কাছে এগিয়ে বলল, কেমন লাগছে? স্টিফেন ঘোরগ্রস্ত। তবে নন্দার এগিয়ে আসাটা ঘনিষ্ঠতার লক্ষণ যে, তা বুঝতে বাকি রইল না তার। সে এগিয়ে গেল। মুহূর্তেই নন্দাকে বাহুবন্ধনে আটকে নিয়ে বলল, এ কেমন রূপ তোমার, সানশাইন? পছন্দ হয়েছে। স্টিফেন জড়িয়েই রাখল, বলল, তোমাকে কেমন ভয়ঙ্কর সুন্দর লাগিতেছে। তবে লাল কেন? লাল ভালোবাসার প্রতীক বলে। স্টিফেন মনে মনে হাসল। নিজের মনকেই শুধাল। সেজন্যই কি তোমার হাতে রক্তাক্ত ছুরি ছিল? ভালোবাসার প্রতীক এত ভয়ঙ্কর কেন, সানশাইন? অথচ নন্দা মনের কথা শুনতে পারে না বলে জানতেও পারল না, তার হিংস্রতার গল্প কাউকে বিস্মিত, হতভম্ব করেছে। শীতের গার্তায় জুবুথুবু প্রকৃতি। ঘন কুহেলি রহস্যের ধাঁধা বেঁধেছে অখিলের অস্বচ্ছতায়। একটি অলস দিনের সুপ্রভাতের শুভারম্ভ হয়েছে অমলিন প্রেমের মাধুর্যতায়। স্টিফেনের বিশাল বারান্দার আরাম কেদারায় বসে আছে নন্দা। পরনে লাল রঙের শাড়ি শোভা পাচ্ছে। বাহু ছুঁই ছুঁই কেশগুচ্ছ ছড়িয়ে আছে পিঠ জুড়ে। কপালে সিথির সৌন্দর্যতা বর্ধন করে প্রশস্ত অবস্থানে লেপেছে সিঁদুর। ঘন কাজলে মাখামাখি গভীর দিঘির ন্যায় অক্ষি যুগল। বারান্দার বাহিরে থাকা স্বল্প দূরের আধার আবছা বাগুনটার দিকে তাকিয়ে হাসছে সে। বিহারিনীর করুণ পরিণতিতে তার ওষ্ঠকোণে নব্য জ্যোতি ছড়ানো অংশুমালির ন্যায় হাসি। যে হাসি পরিচয় দেয় উপহাসের। যে হাসি জানায় তুমুল তাচ্ছিল্য। আজ প্রকৃতিও বোধ করি নিজেকে ধন্য মনে করিবে তোমার রূপ দেখিয়া। নন্দার মুগ্ধ নেত্রের পল্লব পড়ল। হাসির মায়া লুকায়িত হল আকস্মিক উচ্চারিত পুরুষালী কণ্ঠে। সে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে চাইল সেই কণ্ঠের মালিকের দিকে। স্টিফেনের হাসি হাসি মুখ দৃষ্টিগোচর হল তৎক্ষণাৎ। সে হাসির বিপরীতে ফিরিয়ে দিল হাসি। সুধাল, সকাল সকাল বের হয়ে যাচ্ছেন? আপনি যন্তর নাকি? যন্তর নয়, সানশাইন। ইহাকে বলা হয় যন্ত্র। উচ্চারণ সঠিক করিবে কেমন? নন্দা মারাত্মক ভুল হয়ে গিয়েছে ভাব করে জিভ কাটল। অতঃপর ফিক করে হেসে বলল, ভুল হয়ে গিয়েছে? তোমার মুখে ভুলটাও দারুণ মানায় আছে। নন্দা হাসল। লোকটার মুগ্ধ করার পদ্ধতি অনেক জানা আছে। সেই পদ্ধতির সামনে নন্দা খুবই অপটু। ভোরের কুয়াশা এসে ছুঁয়ে দিচ্ছে নন্দার শরীর। সেই শীতল শরীরে ভারী সুতোর কাজ করা চাদর আলগোছে জড়িয়ে দিল স্টিফেন খুব যত্নের সঙ্গে। নন্দা চমকালো এবারও। স্টিফেন লোকটা সবসময় তার প্রয়োজনগুলো এত নিখুঁতভাবে কিভাবে জেনে যায় সে বুঝে উঠতে পারে না। নন্দাকে চাদর জড়িয়ে বিশ্বজয়ের হাসি ফুটল স্টিফেনের ঠোঁট জুড়ে। নন্দা সে হাসিতে বার কয়েক যেন মুগ্ধ হল। এত রকমে এত প্রকারে কেউ ভালোবাসতে পারে, তা স্টিফেনকে না দেখলে সে বুঝত না। স্টিফেনের সাথে নন্দা বেরিয়েছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই তার জানা নেই। তবে সে এতটুকু জানে, লোকটা তাকে হয়তো আরেকটা খুশির সান্নিধ্যে নিয়ে যাচ্ছে। মানুষটার আর কাজ কি? এক মনে ব্রত হয়ে কেবল নন্দাকে চমকে দেওয়া এবং খুশি করা ছাড়া। শীতের কুয়াশা ঠেলে নন্দাদের গাড়ি এসে থেমেছে তাদের গ্রামেরই পূর্বদিকের একটি জায়গায়। নন্দা ভ্রু কুঁচকালো, সুধাল, এখানে কেন?
আরেকটি কৃতজ্ঞতা স্বীকার করিতে আসিয়াছি আমরা, নন্দা। একসময় তোমার সবটুকু ভালোতে হাসি দিয়া এবং সবটুকু আঘাত থেকে বুক দিয়া যে তোমাকে আগলে রাখিয়াছে তাকে কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব। নন্দা ভ্রু কুঁচকাল। ঠিক বুঝে উঠতে পারল না কার কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছে তারা। তার মুখে প্রশ্নের ছড়াছড়ি। স্টিফেন হাসল। নন্দার হাত ধরে একটি সদ্য উঠা বিরাট দালানের কাছে মাঠে উপস্থিত হল। সেখানে উপস্থিত হয়েই নন্দার চক্ষু চড়ক গাছ। তারা আসার আগ থেকেই এখানে বহুল সংখ্যক মানুষ উপস্থিত। নন্দা কিৎক্ষণ হতভম্ব হয়ে রইল। স্টিফেনের মুখে চওড়া হাসি। সে উপস্থিত হতেই উঠে দাঁড়ালো সবাই। স্টিফেন এগিয়ে গেল। মধ্যমণি হয়ে দাঁড়ালো সকলের সামনে। তার পাশেই দাঁড়িয়ে আছে নন্দা, যে এখনো এসব বুঝে উঠতে পারছে না। স্টিফেনের কণ্ঠ গম্ভীর হল। সে সকলের উদ্দেশ্যে ঝংকার তুলে বলল, আপনাদের এখানে আসিতে বলিয়াছি একটি বিশেষ দরকারে। আশা রাখি আমার বিশেষ দরকার আপনারা বিশেষভাবেই গ্রহণ করিবেন। উপস্থিত জনসমাগম নিশ্চুপ। তাদের নিশ্চুপতায় যেন সকল উত্তর দিল। স্টিফেন সেই উত্তর সাদরে গ্রহণ করে আবার বলতে শুরু করল, আমি এখানে একটি বিদ্যালয় করিবার সিদ্ধান্ত নিয়েছি। যেই বিদ্যালয়ে আমাদের প্রতিবেশী গ্রাম এবং এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা পড়িবে। এই বিদ্যালয়ের যাবতীয় খরচাবলি আমিই প্রদান করিব। এবং এই বিদ্যালয়ের সকল সিদ্ধান্ত নিবে আমার স্ত্রী, মানে আপনাদের সাহেব বধূ। স্টিফেনের কথা থামতেই চারপাশে গুঞ্জন শোনা গেল। হয়তো মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে বাবা মায়ের যে কুণ্ঠাবোধ, সেটাই গুঞ্জনের মূল বিষয়বস্তু। স্টিফেনের মুক্ত কণ্ঠ ভাসল, সকলের সন্তান বিদ্যালয়ে আসিবে, এটা নির্দেশ। এবং এই নির্দেশ অমান্য করিলে তাকে শাস্তি প্রদান করা হইবে। এবং এই বিদ্যালয়ের পরিচালনার ভার দেওয়া হইয়াছে একজন আদর্শ শিক্ষককে। নন্দা চাইল। তার বুকের কম্পন বাড়ছে। আদর্শ শিক্ষককে দেখার আকাঙ্ক্ষা তাকে শান্তি দিচ্ছে না। তন্মধ্যে স্টিফেন ঘোষণা করল, এই বিদ্যালয়ের আদর্শ শিক্ষক হইলেন শ্রদ্ধেয় মুমিনুল ইসলাম। এবং বিদ্যালয়ের পরিচালনাকারী তিনিই। তিনিই সঠিকভাবে বিদ্যালয়টি পরিচালনা করিবেন। মুমিনুল ইসলামের নামটি ঘোষণা করতেই কুয়াশার ঘন অবয়ব ভেদ করে একটি বৃদ্ধকে আসতে দেখা গেল। যার ব্যক্তিত্বের উচ্চতা পাহাড়কেও হার মানায়। যার চোখে হিমালয় হাসে। যার কণ্ঠে সমুদ্রের গর্জন। নন্দা অপলক তাকিয়ে থাকল তার শিক্ষকের দিকে। যেন বহু বছর পর দেখা হচ্ছে তাদের। চোখ দুটো আনন্দে টলমল করে উঠল। সে ছুটে প্রণাম করতে যাওয়ার জন্য উদ্যত হতেই দেখল একটি সুঠামদেহী পুরুষ মুমিনুল ইসলামের পা ছুঁয়ে দিচ্ছে। নন্দা থামল, চমকালো, বিস্মিত চোখে দেখল স্টিফেন এই কাজটি করছে। নন্দা আরেক ধাপ মুগ্ধ হল। মুমিনুল ইসলাম দুহাত ভরে আশীর্বাদ করছে স্টিফেনকে। নন্দার আজকে আনন্দের সীমা নেই। পুরো গ্রামবাসীর সামনে সে ঘোষণা দিয়েছে মেয়েদের অন্তত পক্ষে 10ম শ্রেণী অবধি পড়াশোনা করতে হবে। এর আগে কোনো মেয়ে বিয়ের আসনে বসতে পারবে না। আর যদি কোনো মেয়ে 10ম শ্রেণীর পরও পড়তে চায় কিন্তু তার পরিবার খরচ চালাতে না পারে তবে সেই মেয়ের দায়িত্ব নন্দা নিবে। নন্দার চোখ অশ্রুতে টইটুম্বুর। এই তো কয়েক মাস আগ অবধি যে মেয়েটার নিজস্ব কোনো ঠিকানা ছিল না সে মেয়েটাই আজ এত বড় বড় দায়িত্ব পালন করছে। যার একসময় আশ্রয়স্থলের অভাব ছিল, সেই এখন মানুষের আশ্রয় হচ্ছে। নন্দার ভাবুক চোখের অশ্রু খুব গোপনে একটি পুরুষালী হাত মুছে দিল। নন্দা পাশ ফিরে তাকাতেই দেখল হাসছে স্টিফেন। নন্দার বাহুতে আলতো ছুঁয়ে বলল, কাঁদিতেছ কেন, সানশাইন? নন্দার অল্প বয়সের কাঠিন্যতা এই মানুষটার কাছে এসে কোমল হয়ে গেল। হুট করেই জড়িয়ে ধরল মানুষটাকে। অস্ফুট স্বরে বলল, আপনি এত ভালো কেন? আমি তো ভালো নই। কেবল তোমায় ভালোবাসি বলিয়া ভালো হইয়া গিয়াছি। কেন এত ভালোবাসলেন বলুন তো? কারণ এই পৃথিবীতে তোমার একজন প্রকৃত ভালোবাসার মানুষের প্রয়োজন ছিল। তবে একজনের জায়গায় দুজন পাইয়া গিয়াছ, এটা সৌভাগ্য তোমার। স্টিফেনের কথায় রহস্যের আভাস। নন্দা ভ্রু কুঁচকাল। বলল, দুজন কিভাবে হলো? নন্দার কথা শেষ হতেই গাড়ি এসে থামল বাড়ির সামনে। স্টিফেন উত্তর না দিয়ে নেমে দাঁড়ালো এবং তাকেও নামতে বলল। নন্দা নেমে দাঁড়ানোর সাথে সাথে গেটের সামনে দাঁড়ানো পাহারাদার নন্দার হাতে একটি চিঠি ধরিয়ে দিল। নন্দা চিঠির উপর ললিতা নাম দেখতেই থমকে গেল। চিঠি খুলতেই ললিতার সাবধান বাণী চোখে পড়ল।
নন্দু, দেশ ভালোবাসলে বুকে পাথর বাঁধো, আর সংসার ভালোবাসলে স্বামীকে আগলে রাখো। অন্যদিকে অ্যালেন হন্তদন্ত হয়ে স্টিফেনকে খবর দিল। উপর মহল থেকে খবর এসেছে, করোনা নেওয়ার কারণ হিসেবে স্টিফেনকে শাস্তি ভোগ করতে হবে। অম্বরের লাল সূর্যের দেখা নেই প্রায় অনেক দিন। কুহেলির চাদরে ঢেকে গেছে সে। যেমন করে সুখ ঢেকে যায় দুঃখের নোনা জলে। বেদনার তৃষ্ণার্ত অস্বচ্ছতার রং পুরো আকাশ জুড়ে। শীতের হিমেল রিক্ততা ছুঁয়ে যায় বক্ষদেশ। ছাদের কার্নিশে যেন ঘুমিয়ে আছে শান্তির বাজ পাখি। কেমন এক গমগমে ভয় নিয়ে নন্দার বেঁচে থাকা। বৌঠান, আমার কার্য আমি সম্পাদন করিয়াছি আপনার কথা মতোই। নন্দার ভাবনার সুতো ঢিলে হলো। কেমন অস্ফুট স্বরে গোঙানির মতন করে বলল, হু। অ্যালেন কিঞ্চিত ভ্রু কুঁচকাল। দুপা সামনে এসে প্রশ্ন ছুড়ল, আপনি কি চিন্তিত? এবার ঢিলে হয়ে থাকা ভাবনার সুতো পুরোপুরি ছিঁড়ল। নন্দা পরিষ্কার স্বরে জবাব দিল, না, তেমন কিছু নয়। মাকে কাশি পৌঁছানো হয়েছে। হ্যাঁ, হইয়াছে। অন্নপূর্ণাকে শহরে পাঠানো গিয়েছে। ইয়েস, তাও হইয়াছে। নন্দা যেন হাঁফ ছেড়ে বাঁচাল। পরমুহূর্তেই তার চোখ জোড়ায় বিষণ্ণতা নামল। কেমন অসহায় কণ্ঠে বলল, আপনি আর উনিও কয়েকটা দিনের জন্য এদেশ থেকে চলে যান, দয়া করে। অ্যালেনের সদা সম্মান প্রদর্শিত নিচু ঘাড় আজ প্রথম উঁচু হল। পূর্ণদৃষ্টিতে চাইল সে নন্দার পানে। কিন্তু সেকেন্ডের মাথায় তার চক্ষুদয় ফিরিয়ে নিল নিজের অসংযতা। প্রায় বহুদিন পর সেই ধ্বংসাত্মক রূপে অ্যালেনের হৃদয় যেন থমকে গেল। নারীর এমন সৌন্দর্য যেন সব পুরুষেরই সংযতচিত্ত মুহূর্তেই অসংযত করে দিতে বাধ্য। মেয়েটার কি রূপ, কি দীপ্তি, কি শোভা! অ্যালেনের মনে হলো, সে যেন সূর্যের দিকে তাকিয়েছিল সেকেন্ডের জন্য। লাল টকটকে শাড়ির সাথে জোড়োয়া গয়নাতে সে যেন কোনো দেবীকে দেখে ফেলেছে। অ্যালেন চোখ বন্ধ করল, তবুও শান্তি মিলল না। বন্ধ চোখের আড়ালেও যেন সেই নারীর উকিঝুঁকি দেওয়া। অ্যালেন মাথা আরো নত করল, ব্যস্ত কণ্ঠে বলল, মার্জনা করিবেন, বৌঠান। আমার একটি কার্য সম্পাদন করিতে হইবে। আমাকে এখন প্রস্থানের অনুমতি প্রদান করুন। নন্দা ভ্রু কুঁচকাল। অ্যালেনের ঘর্মাক্ত শরীর দেখে সে কিঞ্চিত অবাক হল। তবুও সে অনুমতি দিল। আচ্ছা, আসুন এখন। অনুমতি পেতেই যেন অ্যালেন বেঁচে গেল। দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার পা কাঁপছে, মাথা ঘুরাচ্ছে। এত সুন্দর মানুষটাকে তার দেখা উচিত হয়নি। একদম উচিত হয়নি। এটা পাপ। এই অসংযত দৃষ্টি ওই পবিত্র মানুষের জন্য নয়। অ্যালেন নিজের প্রতি ক্ষুব্ধ হল। সজোরে আঘাত করল তার সামনের দরজাটায়। সশব্দে কেঁপে উঠল কাঠের ভারী দরজা। অথচ অ্যালেনের চোখে নন্দার মুখ সদা উজ্জ্বল, জলজলে অংশুমালির মতন যেন। অ্যালেন বেরিয়ে যাওয়ার সাথে সাথেই স্টিফেনের প্রবেশ। নন্দা তখন আবারও ধ্যানে মগ্ন। স্টিফেনের মুখে হাসি, ধ্যানমগ্ন স্ত্রীর পানে তাকিয়ে সুধাল, তোমার দহনে কেন সবাই পুড়িয়া যায়, সানশাইন? নন্দা আকস্মিক প্রশ্নে প্রায় বেশ ভালো করেই চমকে গেল। চক্ষুদয় তার অবাক হয়ে তাকিয়ে আছে। বিস্মিত কণ্ঠে বলল, কি? স্টিফেন হাসল, তীব্র এক বুক ভরা বিষণ্ণতা নিয়ে বলল, তোমার এত সুন্দর হওয়া উচিত হয় নাই, সানশাইন। উচিত হয় নাই। নন্দা যেন স্টিফেনের কথার কুলকিনারা পেল না। তার চোখে প্রশ্নের জোয়ার। জিজ্ঞেস করল ভাবুক স্বরে, এমন বলছেন কেন? বলিবার কারণ কিছু তো নিশ্চয় আছে। সেই কারণটা আছে বলিয়াই আমি অসুখী, সানশাইন। কত ভালোই না হইতো, যদি আমি তোমার সৌন্দর্যের প্রশংসা কোনো কারণ ছাড়াই করিতে পারিতাম। আমি আপনার এমন কথার কোনো কারণ বুঝে পাচ্ছি না। কারণ খুঁজিও না, সানশাইন। কিছু কথার কারণ না থাকিলেই বদকরি ভালো হতো। সব কারণ যে সবসময় সুখের হয় না। আচ্ছা সানশাইন, তুমি আমায় কখনো হারাইয়া ফেলিলে কষ্ট পাইবে। হয়তো পাইবে না। কারণ আমি তোমার কেহ হইতে পারি নাই কখনো। তবে, আমি হারাইয়া গেলে, নতুন করিয়া তোমার জীবন শুরু করিবে, কেমন? পড়াশোনাও করিবে। গ্রামবাসীর অভিভাবক হইবে। তোমার সকল অসম্মানের জবাব তুমি সফলতা দিয়ে দেখাইও। আমি না থাকিলেও তোমার সফলতার গল্পে আমি নিবিড়ভাবে থাকিয়া যাইব। তুমি চাইলেও আমারে মুছিয়া ফেলিতে পারিবে না আর। অলকানন্দার বুকের উপর অমলিন হয়ে থাকা ভালোবাসার নক্ষত্রটা যেন ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করল।
একসময় যে মানুষটার থেকে নিজেকে সরিয়ে ফেলতে তার ইচ্ছে হয়েছিল, আজ যেন সে মানুষটার সাথে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতে চাচ্ছে সে। কিন্তু সংশয়ের দেয়ালের ধ্বংসাবশেষটুকু রয়ে যাওয়ায় নন্দা ছুটে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে পারল না। স্টিফেন দুহাত মেলে এগিয়ে গেল। হয়তো নন্দার তুমুল আবরণী ইচ্ছেটা সে পড়ে ফেলেছে, কিন্তু এগিয়ে গিয়েও সে শেষ অবধি ইচ্ছে পূরণ করল না। হাতটা নামিয়ে ফেলল কি যেন এক গোপন ভাবনায়। সুঠাম দেহি, শুভ্র রাঙা শক্ত পুরুষটা রাজ কঠিন চোখে টলমলে স্রোত। সে নন্দার থেকে চোখ ফিরিয়ে কিছুটা অন্যদিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি যখন থাকিব না, তখন তোমার জীবনে আমি গাঢ় হইয়া থাকিব সানশাইন, দেখে নিও। তোমায় আমি অনুমতি দিলাম, আমার অবর্তমানে তুমি অন্য কাউকে নিয়া সংসার আরম্ভ করিতে পারো। আমার কোনো আপত্তি থাকিবে না। তোমার ভালো থাকায় আমি আমায় খুঁজিয়া নিব। নন্দা কথা বলতে চাইল, কিন্তু হৃৎপিণ্ডের তুমুল ব্যথায় যেন তার বাক্য লোপ পেল। স্টিফেন জবাবের আশায় কিছুক্ষণ অপেক্ষা করল। অবশেষে এক বুক হতাশা নিয়ে সে বেরিয়ে গেল। চলে গিয়েও ফিরে দাঁড়ালো সে। তার বিষণ্ণ সুন্দর কণ্ঠে বলল, যেদিন তোমার শরীরে অন্য কেউ স্পর্শ করিবে, মনে রেখো সানশাইন, সেদিনই আমি পৃথিবী থেকে মুছিয়া যাইব চিরতরে। এর আগে আমি মরিয়া গেলেও মরিব না। নন্দার বুকের তীব্র যন্ত্রণা গাঢ় হল। এতদিনে সে উপলব্ধি করছে, ভালোবাসা শব্দটার আসলে তীক্ষ্ণতা কেমন হতে পারে। প্রেমের উচ্ছল ঢেউ ঠিক কতটা বিষাদপূর্ণ হয়। সুখের সময় ফুরিয়ে এসেছে প্রায়। তার ফুরিয়ে আসার ধ্বনি বাজছে চারপাশে। নন্দা তা বেশ ভালো করেই অনুভব করতে পারছে। সেই বিষণ্ণ, বিষাদ সুর ভেসে বেড়াচ্ছে নির্বাসন মহলের আনাচে কানাচেতে। সময়টা প্রায় 11 রাত। মহলের বড় রুমটায় বসে আছে নন্দা। তার চোখে ঘুম নেই। ক্রমশই উত্তেজনায় কাঁপছে তার শরীর। শতাব্দ তাকে টেলিফোন করেছিল সন্ধ্যাবেলা। জানিয়েছিল তারা আসছে। তারপর থেকে নন্দার শরীর অসাড় হয়ে আসছে। সে জানে তাদের আশাটা ঠিক কতটুকু ভয়ঙ্কর। কিন্তু সে অসহায়। অ্যালেনের সাহায্য নিয়েও স্টিফেনকে আজ বাড়ি থেকে বের করতে পারেনি সে। লোকটা কেমন নাছোড় বান্দা। আজ সে বাড়ি থেকে না বেরোনোর পণ করেছে যেন। নন্দা বলতেও পারছে না আগাম বিপদ সংকেতের কথা। মানুষটার চোখে তাহলে সে নিচু হয়ে যাবে। আর যাই হোক, ভালোবাসার মানুষের কাছে নিচু হয়ে নন্দা বাঁচতে পারবে না। 7-5 ভাবতে ভাবতেই নন্দার অবশিষ্ট সুখের সময়টুকু নিঃশেষ হল। পদশব্দ শুনতে পেল তার আশেপাশে। নন্দা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল শতাব্দ, দীপকদা সহ তাদের দলের অনেকেই পুরো ঘর জুড়ে দাঁড়িয়ে আছে। নন্দা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। এতক্ষণ যে বিপদের আশঙ্কা করেছিল তা ঘটে গেছে, কথাটা নন্দার মস্তিষ্কে প্রচার হতেই তার শ্বাস থেমে গেল। সে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, আপনারা প্রবেশ করলেন কিভাবে? কেন? প্রবেশ করা নিষেধ ছিল নাকি? দীপকদায়ের ঠোঁটে বাঁকা হাসি। নন্দা থমকে গেল। শতাব্দের দিকে তাকাতেই দেখল তার মাথা নত। তীব্র শীতের মাঝেও নন্দা তুমুল ঘামছে। চারপাশে ললিতাকে খুঁজে গেল সে, কিন্তু না, মেয়েটা আজ আসেনি। নাকি এসেছে? বাহিরে দাঁড়িয়ে আছে কি? নন্দার ভাবুক সত্তার অন্তঃস্থল কাঁপিয়ে দীপকদা সুধাল, অলোকানন্দা, তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে প্রস্তুত তো? নন্দা ততলানো স্বরে বলল, কি কিসের প্রতিশ্রুতি? দেশরক্ষার। নন্দা আঁচল দিয়ে ঘাম মুছল। তার পা কাঁপছে। মৃদু গলায় বলল, না, না, ভুলিনি। তবে চলো, আজকে নিজের সংসার চিতায় তুলে দেশের আধার দূর করবে। পারবে তো? নন্দার পিলে চমকে উঠল। সেই দুকদম পিছিয়ে গেল। চোখ বন্ধ করতেই ভেসে উঠল স্টিফেনের হাস্যোজ্জ্বল মুখটি। আবার সেই আকুতি মাখা কণ্ঠ। তুমি কেবল আমার হইয়া থাকিও, কথাটা বারবার প্রতিধ্বনিত হলো তার চারপাশে। কি আকাঙ্ক্ষা লোকটার! ভালোবাসার হাহাকারে ভারী তার বুক। নন্দার কাছে সেই বুকই তো পেতে দিয়েছিল মানুষটা। নন্দা জেনে শুনে কিভাবে ক্ষত করবে সেই বুকে? আমার মনে হচ্ছে অলোকানন্দা তার প্রতিশ্রুতি ভুলতে চাচ্ছে। নন্দার কণ্ঠ শুকিয়ে এলো। তার কানে তার প্রতিশ্রুতি বাজছে। সে দেশের জন্য নিজের সব জলাঞ্জলি দিবে বলেছিল। কানে বাজছে দেশের মন্ত্র, বুকে প্রেমের সুর। কোনটা বেছে নিবে সে? অলোকানন্দা, ইংরেজরা আমাদের সাথে কি কি করছে তৎকালীন সময়ে, তা তোমার অজানা নয় নিশ্চয়। কত কৃষকের পেট কেড়েছে, কত মানুষের জান।
আজ সব মিথ্যে হয়ে গেল তোমার কাছে, কেবল সংসারই তোমার আপন রইল। নন্দার দৃষ্টি নত হল, কারো সাথে সে দৃষ্টি মেলাতে পারছে না লজ্জায়। এমন অগ্নিপরীক্ষায় সে দিকভ্রান্ত, হাতরে সমাধান খুঁজতে চাইল। দেশের অসহায়ত্ব না একটি অসহায় হৃদয়ের প্রেম, কাকে বেছে নেবে নন্দা? আজ যদি সে দেশের সাথে বেইমানি করে, কাল কিভাবে চোখ মেলাবে তাদের সাথে? তুমি তবে সংসার চাচ্ছ? নন্দা নিশ্চুপ। দীপকদা নন্দার হাতে একটি সাইলেন্স গান ধরিয়ে দিলেন। ফিসফিস করে বললেন, দেশ তো মা, মায়ের চোখে নিচে নেমো না। নন্দা। নন্দার চোখে টলমলে অশ্রু। দীপকদা তাকে টেনে নিয়ে যাচ্ছে স্টিফেনের রুমের দিকে। নন্দা পুতুলের মতন যাচ্ছে, মনে মনে বারবার ঈশ্বরকে ডাকছে। স্টিফেন যেন না থাকে ঘরে। কোনো এক দৈবচক্রে মানুষটা আজ অদৃশ্য হয়ে যাক। নন্দা তাকে এরপর পৃথিবীর বুক থেকে খুব গোপনে লুকিয়ে রাখবে। আর কখনো সে জানাবে না তার একটি ভালোবাসার মানুষ আছে। শুধু একটিবারের জন্য আজ মানুষটা বেঁচে যাক। রুমে দরজা খুলতে নন্দা হতভম্ব। পুরো রুমের কোথাও স্টিফেন নেই। দীপদার সরু ভ্রুও কুঁচকে এলো। নন্দার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলে নন্দা। বারান্দা দিয়ে নিচে নামতে নামতে নন্দার হাতের যন্ত্রটা দৃষ্টিগোচর হলো স্টিফেনের। সে ফিসফিস করে বলল, আমার প্রেমের সাথে বেইমানি করিলে, সানশাইন। তবে তাই হোক, আজ থেকে তুমি, আমি বিহীন ভালো থাকিবে। প্রেমের সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে তোমার জীবন প্রেমহীন কাটুক। তুমি নির্দয়, সানশাইন। তুমি বড়ই পাষাণ। তুমি ভালোবাসিলে না আমায় সানশাইন, ভালোবাসিলে না। আমাকে আর বন্দুক দিয়ে গুলিবিদ্ধ করিতে হইবে না, সানশাইন। আজ থেকে আমি মারা গিয়াছি। তোমার হাতে আমার জন্য থাকা মরণ বাণ দেখাটাই আমার মৃত্যুর জন্য যথেষ্ট। তুমি ভালো থাকিও, সানশাইন। তোমার নির্বাসিত জীবন সুখের হোক। আমি ভালোবাসিতে বাসিতে ভালোবাসার দাবি ছাড়িয়া দিলাম, যাও। নন্দা অন্ধকারে একটি ব্যথিত দৃষ্টি দেখে চমকে উঠল। সে দৃষ্টির কোণ ঘেঁষে সে ঘৃণা দেখল কি? হয়তো দেখল ভালোবাসার আখি জুগলে ঘৃণার দৃষ্টি নিয়ে নন্দা ভালো থাকতে পারবে। স্টিফেন আর অ্যালেন বাড়ি থেকে বেশ দূরে আসতেই হাঁপিয়ে উঠল। খানিক জিরিয়ে পাশ ফিরতেই দেখে ললিতা দাঁড়িয়ে আছে ক্ষীণ হেসে। অন্যদিকে অলোকানন্দার নির্বাসন মহলে দাউ দাউ করে জ্বলছে আগুন। নন্দা দৌড়াচ্ছে না, বাঁচতে চাচ্ছে না। চোখ বন্ধ করে তার আসন্ন মৃত্যুর অপেক্ষা করছে। তার আর কোনো ভয় নেই। ঘৃণার জীবনের সমাপ্তিতে তার আসন্ন, অনাকাঙ্ক্ষিত নির্বাসনও যেন মুক্তি পায়। হয়তো অন্য কোনো গল্পে, অন্য কোনো গদ্যে আবার মিলন হবে তাদের। সেদিন কল্পনা, ভ্রম, চতুরতা, ঘৃণা কিছুই থাকবে না তাদের মাঝে। সেদিন দেশজাতির ভেদাভেদও থাকবে না তাদের মধ্যে। সেদিন নন্দা স্বীকার করবে এই শুভ্র রাঙা পুরুষকে ভালোবেসে সে ধন্য হয়েছে, সে ইতিহাস হয়েছে। সময়ের নামতায় ভেসে গিয়েছে 15 বসন্ত। গাছের সজীবতা চির যৌবনা আজও, নদীর উচ্ছ্বাসিত তরঙ্গ চিরস্থায়ী। সময়ের বদলে প্রকৃতি বদলে যায় না। কেবল বদলে যায় মানুষ, সভ্যতা এবং সংস্কৃতি। ভারতবর্ষে তখন ইংরেজদের দিন শেষ। দু একজন আনাচে কানাচে রয়ে গেলেও তাদের নিয়ে আর কোনো ভয় নেই। দেশ এবার নিজের হাল ধরেছে শক্ত হাতে। তবে বহু কষ্ট পোহাতে হয়েছে এ বিচ্ছিন্ন হাল ধরতে। অভাব, অনটনও দেশে অভিশাপ হয়ে এসেছিল। সেটাও মানুষ কাটিয়ে উঠেছে। তার জন্য গুনতে হয়েছে বিরাট মাশুল। আপন মানুষ হারিয়ে, বহু ত্যাগ তিতিক্ষার পর আজকের দেশের চিত্র স্বস্তির, শান্তির। গান বাজানো যন্ত্রটায় সকাল হতেই বাজছে আমারও পরাণে যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। গানের তালে তালে নন্দার ঠোঁট নড়ছে। ব্যস্ত হাতে শাড়ির আঁচল সাজাচ্ছে আর অলস কণ্ঠে সুর মেলাচ্ছে গানের। হাঁটু অবধি তার লম্বা চুল পিঠ জুড়ে দল খাচ্ছে। চোখে গাঢ় কাজল, কপালে গাঢ় করে সিঁদুর লেপটানো। আজও তার রূপ আগের মতনই তেজস্বিনী। প্রাপ্তবয়স্ক মুখমণ্ডলে এখন বোধ করি মুগ্ধতা আরও দ্বিগুণ হয়েছে। সাহেব বধূ, আপনার জন্য নিচে লোক এসেছে। বোধহয় গ্রামে কোনো সমস্যা হয়েছে। দরজার বাহিরে দাঁড়ানো গৃহভৃত্যের কথায় নন্দার ভ্রু কুঁচকালো। ঘাড় ফিরিয়ে শুধাল, কারা এসেছে? আপনার স্কুলের মাস্টারমশাই আসছে। তাড়াতাড়ি আসেন, সাহেব বধূ। নন্দ চমকে গেল। সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এলো।
সিঁড়ি ভেঙে নিচে নামতেই দেখল তাদের বিদ্যালয়ের নরেন্দ্রবাবু এবং তপন স্যার দাঁড়িয়ে আছে। নন্দা ভ্রু কুঁচকালো, বিনীত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনারা এখানে? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, বিরাট সমস্যা হয়ে গিয়েছে। আমাদের স্কুলের একটা মেয়ের জীবন বিপন্ন। আপনি ছাড়া কেউ তাকে বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি চলুন। কেন, কি হয়েছে? আপনি আসুন, আসলেই জানতে পারবেন। নন্দা আর অপেক্ষা করল না, সাথে সাথে ছুট লাগালো। একটি বাড়ির সামনে এসে নন্দাদের গাড়ি থামল। বাড়িটির চারপাশে আহাজারি, আপন মানুষ হারানোর শোক পালিত হচ্ছে প্রকৃতি জুড়ে। নন্দা থমকাল, বুকের মাঝে মোচড় দিয়ে উঠল সুপ্ত ব্যথা। সে ধীর পায়ে এগিয়ে গেল বাড়ির ভেতর। আগরবাতির ঘ্রাণে চারপাশের বাতাস কেমন ভারী ভারী ঠেকল নন্দার কাছে। তার কাছে আগরবাতির ঘ্রাণটা কেমন শোকের ঘ্রাণ মনে হয়। আদৌ শোকের কোনো ঘ্রাণ আছে? হয়তো আছে। সেজন্যই তো নন্দার বুক ভার হয় এই ঘ্রাণে। বুক কাঁপে মৃদু কম্পনে। হারিয়ে ফেলার ব্যথা তীক্ষ্ণভাবে আঘাত করে তাকে। নন্দা বাড়িটির ভেতরে প্রবেশ করতেই দেখল বাড়িটির উঠোন জুড়ে সাদা কাপড়ে একটি মানুষ চির নিদ্রায় নিদ্রায়মান হয়েছে। সেই মৃত ব্যক্তির সামনে একটি মধ্যবয়স্ক নারী কাঁদছেন, আহাজারি করছেন। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে স্ত্রীকুটুমেরা। হয়তো গত হওয়া মানুষটার শেষ যাত্রায় উপস্থিত হয়েছেন সকলে। নন্দাকে দেখেই স্বাস্থ্যসম্মত একটি লোক এগিয়ে এলো। পরনে তার সাদা পাঞ্জাবি। হাবভাবে বলা যায় তিনি বাড়ির কর্তা। বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। নন্দাকে দেখেই তিনি বিনীত কণ্ঠে হাত জোর করে বলল, নমস্কার, সাহেব বধূ। আপনি আমার বাড়িতে পদধূলি দিয়েছেন, আমার পরম সৌভাগ্য। আসুন, ভেতরের ঘরে আসুন। এমন একটা দিনে এলেন। লোকটা কথা বাড়াতে পারলেন না। চোখের জল মুছলেন নীরবে নিভৃতে। নন্দা ধীর কণ্ঠে বলল, ব্যস্ত হবেন না। আপনাদের শোকের সময় এখন। আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। নন্দার কথা লোকটা তেমন গা করলেন না বোধ হয়। তিনি ব্যস্ত হলেন। ব্যস্ত কণ্ঠে বাড়ির কয়েকজন মেয়েবউকে ডাকলেন। নন্দাকে অন্দরমহলে নিয়ে যাওয়ার আদেশ করলেন। নন্দাও অবশ্য অন্দরমহলে যাওয়ার জন্য মুখিয়েছিল। তপন স্যারের কথা অনুযায়ী এই বাড়ির লোকেরা 100 বছর আগের ভাবনাচিন্তা বহন করা মানুষ। তাদের বাড়ির ছেলে মারা গিয়েছে মানেই বধূর উপর অত্যাচার হওয়ার সম্ভাবনা বেশি। সেই খোঁজ নিতেই নন্দার এখানে আসা। অন্দরমহলে গিয়ে দাঁড়াতেই নন্দার কানে হইচই ভেসে এলো। বাড়ির পূর্বদিকের একটি কক্ষ থেকেই এই হইচই ভেসে আসছে। নন্দা ভ্রু কুঁচকালো। সেদিকে পা বাড়াতেই বাড়ির সম্ভবত বউ তাকে ডাকলো, আমতা আমতা করে বলল, সাহেব বধূ, ওখানে কিসের জন্য যাচ্ছেন? নন্দা কপালে ভাঁজ ফেলে সরু চোখে তাকালো বউটির দিকে। গম্ভীর কণ্ঠে বলল, কে যেন চেঁচাচ্ছে মনে হলো। মেয়েলি আচার আচরণ হচ্ছে তো, তাই শোরগোল। নন্দা আর অপেক্ষা করল না এক মুহূর্ত। মেয়েটার কথা শেষ হতেই ছুটে গেল সেই ঘরটায়। দরজার সামনে আসতেই তার পা থেমে গেল। অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি সদ্য স্বামীহারা মেয়ে সাদা ধবধবে একটি কাপড় পরে দাঁড়িয়ে আছে। তার রূপে খা খা করছে যেন সারাটা ঘর। কি সুন্দর সেই রূপ! মেয়েটিকে কেন্দ্র করেই আরো কয়েকজন সধবা মহিলা দাঁড়িয়ে আছেন। নন্দা বোঝার চেষ্টা করল, এখানে হচ্ছেটা কি। তন্মধ্যেই কক্ষে উপস্থিত একজন নারীর কণ্ঠ ভেসে এলো, তুই চুল কাটবি না কেন? চুলে কি আছে তোর? স্বামী মারা গেছে তোর? কোনো শোক তাপ তোর ভেতরে নাই? কেমন মেয়ে ছেলে তুই? কথাটা নন্দার কানে বারবার প্রতিধ্বনিত হলো। চোখের সামনে ভেসে উঠল তার বহু পুরানো স্মৃতি। এই কথাগুলোর সাথে সে পরিচিত। এই ক্রোধ, ক্ষোভের সাথে তার বহু যুগ যাবৎ সম্পর্ক। এই অনুভূতি অচেনা নয় তার। চোখের সামনে নিজের বৈধব্যের কটূক্তি, ভয়ঙ্কর স্মৃতি জ্বলজ্বল করে উঠল। নন্দা তার সামনের মেয়েটির দিকে তাকালো। মেয়েটির বয়সও বেশি নয়, 15 কিংবা 16 হবে। তেমনই রূপ, তেমনই সাহস তার অঙ্গ জুড়ে। নন্দা থম মেরে দাঁড়িয়ে রইল। তন্মধ্যে মেয়েটির একরোখা জবাব ভেসে এলো, আমি কাটব না আমার চুল। বড় শখের এগুলো। নন্দা মেয়েটির মাঝে যেন নিজেকে খুঁজে পেল। বহু পুরনো সেই ছোট্ট নন্দাকে, যার চোখে ছিল সমুদ্রের উত্তাল ঢেউ, সাহসের অগ্নিশম দীপ্তি। এ যেন পুরনো ইতিহাস নতুন করে খোদাই করার গল্প। ঘরে আরো বাকবিতণ্ডা চলল। মেয়েটিকে শুনতে হলো কুরুচিপূর্ণ কথাও। গায়ে তকমা লাগলো চরিত্রহীনার। তবুও মেয়েটি অটল। নন্দা মুখে ক্ষীণ হাসি।
আরেকটি অলোকানন্দার জন্ম যেন এখানেই। এই শোরগোল ঠেলে ভেসে এলো নন্দার কণ্ঠ। এখানে কি হচ্ছে? নন্দার বজ্রকণ্ঠে থেমে গেল সকল কণ্ঠধ্বনি। সকলে ড্যাব ড্যাব করে চাইল নন্দার পানে। নন্দাকে দেখেই যেন সকলে তটস্থ হয়ে গেল। সেখানে উপস্থিত সবার থেকে বয়স্ক মহিলাটি যেন উপস্থিত ঘটনাকে ঢাকতে চাইলেন। আমতা আমতা করে বললেন, সাহেব বধূ যে, আপনি এ ঘরে কেন? দেখছেন কাণ্ড। বিনি আপনাকে বসার জায়গা দেয়নি। ছি ছি, বিনি, এই বিনি। বসার জায়গার কথা তো আমি এখানে জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি এখানে কি হচ্ছে। নন্দার কথা থামতেই কিশোরী সদ্য স্বামীহারা মেয়েটা এগিয়ে এলো। নন্দার পায়ের উপর লুটিয়ে পড়ে আকুতিমিনতি করতে করতে বলল, আমি চুল কাটব না। আমি এসব করব না। আপনি একটু ওদের বুঝিয়ে বলেন না। নন্দা যেন মেয়েটার ভেতর বর্ষ পুরনো নিজেকে পেল। সেদিন নন্দাও তো এমন করেছিল। নন্দা কিছু বলার আগে সেই বয়স্ক মহিলার হুঙ্কার শোনা গেল, ওরে ধর তোরা। সাহেব বধূকে অশৌচ নিয়ে ধরল। ধুর, কি কাণ্ড! ধর। কেমন মেয়ে ছেলে তুই বাবু! লজ্জা বলতে বস্তু নাই তোর। ছে! মহিলার আদেশ পেতেই কয়েকজন এগিয়ে এলো, কিন্তু ছুতে পারল না মেয়েটাকে। তার আগেই তার সামনে ঢাল হলো নন্দা। গম্ভীর তবে শক্ত কণ্ঠে বলল, কেউ ওকে ধরবেন না। ভুল করেও ওর শরীরে কেউ হাত দিবে না। নন্দার শক্ত কণ্ঠে ছুটে এলেন বাড়ির কর্তা। থেমে গেল আহাজারিও। কর্তা যেন দিশেহারা হলেন। দিকবিদিক ভুলে বিনীত স্বরে শুধালেন, কি হয়েছে সাহেব বধূ? কি হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলুন। নন্দা তার সামনের মহিলাদের দিকে এক পলক চাইল। অতঃপর তার পায়ের কাছে বসা মেয়েটাকে আলতো হাতে তুলল। শান্ত অথচ ধারালো কণ্ঠে লোকটার উদ্দেশ্যে বলল, এই গ্রামের নিয়মনীতি আপনার নিশ্চয় অজানা নয়। তবে কেন সেই নিয়মনীতির এমন বিদ্রূপ হচ্ছে? এটা করছেন কিভাবে? কর্তা মাথা নত করলেন। হাত জোর করে বললেন, ক্ষমা করবেন সাহেব বধূ। মেয়ে লোক অন্য মেয়ে লোকের ভালো সহ্য করতে পারে না, সেটাই স্বাভাবিক। আমি এই ব্যাপারে অবগত ছিলাম না। আমি না করেছিলাম ওদের। ক্ষমা করবেন। নন্দার সাথে বিনীতভাবে কথা থামিয়ে এই ভদ্রলোক বাকি মহিলাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে উঠলেন। তার হুঙ্কারে ভীত হলো চারপাশ। ভদ্রলোক নিজের সদ্যবিধবা পুত্রবধূকে আগলে নিয়ে বললেন, ও আমার মেয়ের সমান। ওর সাথে অন্যায় কিছু যেন না হয়। ও যদি কোন নিয়মনীতি না মানতে চায় তাহলে না মানবে। ওকে কেউ জোর করবে না। আমার পুত্র মারা গিয়েছে, তাই বলে আমি এই মেয়েটার উপর কোন কিছু চাপিয়ে দিতে চাই না। মনে থাকবে সকলের। ভদ্রলোকের কথা থামতে উপস্থিত সকলে ঘাড় নাড়াল। নন্দা বাঁকা হাসল। সকলের উদ্দেশ্যে বলল, শুধু ও না, এই গ্রামের কোনো নারীর উপর যেন জোর জবরদস্তি না করা হয়। যদি কেউ আদেশ লঙ্ঘন করে তবে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি অপেক্ষা করছে। সকলে নন্দার আদেশ মাথা নত করে মেনে নিল। আর যাই হোক, সাহেব বধূর উপরে কথা বলার ক্ষমতা কারো হয়নি। কারো না। যার নির্দেশে দুটো গ্রাম চলে, এমনকি বড় বড় মানুষও তার উপর কথা বলে না, তার সিদ্ধান্ত না মানার ক্ষমতা কারো নেই। নন্দা মেয়েটাকে ভরসা দিয়ে বেরিয়ে এলো সেই বাড়ি থেকে। যতবার তার শক্ত সিদ্ধান্ত মানুষ মেনে নেয় ততবার স্টিফেনের প্রতি কৃতজ্ঞতায় তার মাথা নুয়ে আসে, চোখ বুজে আসে। আজকে নন্দার পেছনে সে মানুষটার অবদান বেশি। নন্দা আরামকেদারায় শুয়ে আছে। চোখ বন্ধ তার, অথচ মস্তিষ্ক সজাগ। পুরনো ব্যথার ক্ষত অন্তরে। ক্ষণে ক্ষণে তা জ্বালা করে। বৌঠান, আসবো। অ্যালেনের অনুমতি প্রত্যাশা নন্দার বন্ধ চোখ খুলে দিল। সে সাথে সাথে শাড়ির আঁচল ঠিক করে বলল, ঠাকুরপো, আসুন। অ্যালেন মাথা নত করে কক্ষে প্রবেশ করল। ক্ষীণ স্বরে বলল, ডাকিয়াছিলেন? হ্যাঁ। আজ তো মাসের শেষ দিন। আর প্রতি মাসের শেষ দিন আমি আপনাকে একটা জিনিস দেই। মনে আছে? অ্যালেন মাথা নাড়াল। জবাব দিল, হ্যাঁ, মনে আছে। পত্র কি তৈরি? হ্যাঁ, তৈরি। চিঠিগুলো টেবিলের উপর। কষ্ট করে নিয়ে যাবেন। অ্যালেন মাথা নাড়াল। টেবিল থেকে চিঠিগুলো তুলতেই নন্দা উঠে দাঁড়াল। নিবিড় কণ্ঠে সুধাল, উনি কবে আসবে ফিরে? অভিমান কবে শেষ হবে? অ্যালেন থেমে গেল। চমকে গেল কিঞ্চিত। নন্দার দিকে ফিরতে গিয়েও ফিরল না। মাথা নত করেই জবাব দিল, আসিবে হয়তো খুব শীঘ্রই। খুব শীঘ্রই হতে আর কত যুগ লাগবে?
15টা রিক্ত শীত কি অল্প সময় ছিল। অ্যালেন স্তব্ধ হয়ে রইল নন্দার কাতর স্বরে। চারপাশ হাতড়ে উত্তর খুঁজে পেল না। নন্দা মিনতি করে বলল, একটিবার আপনি বলুন না আসতে। আমি আর কখনো তাকে ফেরাবো না। আপনি বললে সে শুনবে। একটু বলুন না। সেদিন তো আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি আপনাকে আগেই জানিয়েছিলাম। তাকে জানাতে পারিনি। কিভাবে জানাবো বলুন। চক্ষু লজ্জাও তো আছে। উনাকে একটু বলুন না ফিরে আসতে। আমি আমার ভুল শুধরে নিব। অ্যালেন আর কথা বলল না। দীর্ঘশ্বাস ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নন্দার চোখ অভিযোগের অশ্রুতে ভারী হলো। একবার সে স্টিফেনকে পেলে আর ছাড়বে না। মানুষটাকে সে আগলে রাখবে, বড় যত্ন করে। আর হারাতে দিবে না। একবার হারাতে দিয়ে 15টা বছর যাবত অপেক্ষা করে যাচ্ছে। নিশ্চয় মানুষটার অনেক অভিমান হয়েছে। না হয় সে নন্দাকে এভাবে কষ্ট দিত না। নিস্তব্ধ বারান্দায় নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে অ্যালেন। তাকে পেছনে থেকে কেউ ডাকল। অ্যালেন ঘুরে তাকাতেই অন্নপূর্ণার হাস্যোজ্জ্বল মুখশ্রী চোখে পড়ল। মেয়েটা ডায়েরিতে লিখল, বড়দির আজ চিঠি দেওয়ার কথা দিয়েছিল। অ্যালেন লিখাটি পড়ল। মেয়েটার জিহ্বা হারানোর ফলে এখন আর কথা বলতে পারে না। তাই এই পন্থা অবলম্বন করেছে। অ্যালেন হাসল, জবাব দিয়েছে। মায়েরটা এবং বৌঠানের আগের শাশুড়ি সুরবালা দেবীরটা পাঠানো হয়ে গিয়েছে। অন্নপূর্ণা ডায়েরিতে আবার লিখল, আর বড়দির স্বামীরটা। অ্যালেন অম্বরে আলোকিত অর্ধচন্দ্রের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসল। জবাব 179 নাম্বার চিঠি খানা জমিল আমার ডাকবাক্সে। অথচ প্রাপকের ঠিকানায় কখনো এই চিঠিগুলো আমি প্রেরণ করিতে পারিব না। এই ভয়ঙ্কর যন্ত্রণা নিয়া বাঁচিয়া থাকা অনেক কষ্টের অন্নপূর্ণা। অন্নপূর্ণা আবার ডায়েরিতে লিখল, বড়দিকে বলে দিলেই তো হয়। না, হইবে না অন্নপূর্ণা। হইবে না। সেই দিনগুলোর সাক্ষী আমি। আমি জানি আমার চোখ কি দেখিয়াছে। সেদিন ললিতা না এলে হয়তো আমিও আর এখানে থাকিতাম না। বৌঠানের জীবন বাঁচিত কিনা সন্দেহ। ললিতা সেদিন স্টিফেনকে নিয়ে পৌঁছে দিবে বলিয়াছিল দেশের শেষ প্রান্তে। আমাকে পাঠাইয়াছিল বৌঠানের কাছে। আমি আসিয়া দেখি এই নির্বাসন মহলে আগুন জ্বলিতেছে। দাউ দাউ করে পুড়িতেছে সব। ভাগ্যিস ছুটিয়া আসিয়া বৌঠানকে পাইয়াছিলাম। মানুষটার জ্ঞান ছিল না। আরেকটু দেরি হইলে বাঁচিত না মানুষটা। অ্যালেন থামল। অন্নপূর্ণা এসবই জানে। তবুও শুনছে। অ্যালেনের মন খারাপ হলে সে এই স্মৃতিচারণ বার করে। করাটাই স্বাভাবিক। এমন স্মৃতি বুকে চেপে সবসময় বাঁচা যায় না। মাঝে মাঝে হাঁফ ছেড়ে বাঁচতে ইচ্ছে তো তার হয়। অ্যালেন খসে পড়া তারাটির দিকে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বলল, আমি এই সত্য বুকে লুকাইয়া বাঁচিতে পারিতেছি না অন্নপূর্ণা। তবে আমার বাঁচিতে হইবে। আমি যে স্টিফেনকে কথা দিয়াছি, তার সানশাইনের ঢাল হইয়া থাকিব। সে কথা কিভাবে লঙ্ঘন করিব বলো। তবে আমার কষ্ট হয়। স্টিফেন বৌঠানকে বড় ভালোবাসিত। বৌঠান তখন তা বুঝেনি। ছেলেটার এত ভালোবাসাই তার জীবনের কাল হইল। সে বৌঠানের মন রাখতেই ব্রিটিশদের বিরুদ্ধে গেল, যার জন্য এই পৃথিবী হারাইয়া ফেলল একটি নিঃস্বার্থবান প্রেমিক। অথচ কেউ জানিল না, কেউ জানিল না। সেদিন ললিতা স্টিফেনকে নিয়া পালাইয়া যাইতে পারে নাই। তাদেরকে ব্রিটিশিয়ানরা ধরিয়া ফেলে এবং টানা 1 সপ্তাহের নির্মম অত্যাচার করার পর তাদেরকে মৃত্যু ভিক্ষা দেয়। ললিতা মেয়েটাকে তো শেষ অবধি জীবিত পাইনি, তবে স্টিফেনকে পাইয়াছিলাম। হয়তো ছেলেটা শেষ ইচ্ছা জানাইবার জন্যই বাঁচিয়াছিল। যখন আমি তার এমন ক্ষতবিক্ষত শরীর পাই, তার প্রাণ প্রায় আসে যায়। কথা বলিতে পারিতেছিল নাও, তবু আমাকে বলে গিয়াছে ওর মৃত্যুর খবর যেন তার সানশাইন কখনো না জানিতে পারে। সানশাইনের নাকি লাল রং খুব প্রিয়। স্টিফেন চায়নি, যেই প্রিয় রং সে সানশাইনকে নতুন করিয়া উপহার দিয়াছিল, তা আবার দ্বিতীয়বার কাড়িয়া নিতে। শেষ নিঃশ্বাস অবধি ছেলেটা ভালোবাসিয়া গিয়াছিল। অথচ তার ভালোবাসার মানুষ তার মৃত্যুর খবর অবধি জানিতে পারিল না। কত দুর্ভাগা সে। আজকের দিনে 15 বছর হইল মানুষটা নাই, অথচ কেউ শোক পালন করিবে না এই দুঃখে। কেউ কাঁদিবে না এই ব্যথায়। হাহ। অন্নপূর্ণার চোখের কোণে অশ্রুর মেলা। যতবার অ্যালেন এই স্মৃতি কাতরতায় কাঁদে, তার সঙ্গী হয় অন্নপূর্ণা। তার বড় আফসোস হয় নন্দার জন্য। ইস, বড়দিটা কত বোকাই না ছিল। স্বর্গ পেয়েও সে পায়ে ঠেলে দিয়েছে। রাত হতেই নন্দার তুমুল জ্বর বাড়ল। জ্বরের ঘোরেই সে উঠে স্নান করল।
কেবল আজ নয়, প্রতিবছর এই দিনটায় তার জ্বর উঠে, ভীষণ জ্বর। সেই জ্বরে সে আবোলতাবোল কাজ করে। আজও তার ব্যতিক্রম হলো না। সেই মাঝ রাতে উঠে নন্দা স্নান করল। লাল টুকটুকে শাড়ি জড়িয়ে চুল ছড়িয়ে দিল কোমর অবধি। চোখে কাজল, পায়ে আলতা লেপে নেমে গেল সিঁড়ি বেয়ে। হাঁটতে হাঁটতে বাগানটার পেছনে গিয়ে বসল। তার কিক্ষণ পরই লম্বা চওড়া, সুঠাম দেহি শুভ্র রঙের একটি পুরুষ উপস্থিত হলো সেখানে। নন্দাকে ফিসফিস করে বলল, সানশাইন, ভালোবাসার দাবি ছাড়িয়া দেওয়ার পর তোমার নির্বাসন কেমন কাটিতেছে? অলকানন্দার নির্বাসন, স্টিফেন বিহীন নিশ্চয় দারুণ কাটিতেছে। নন্দা উঠে দাঁড়ানোর চেষ্টা করল। শরীরের তাপমাত্রা তার তোড়তোড় করে বাড়ছে। চোখ ঝাপসা হতেই সুঠাম দেহি পুরুষ মিলিয়ে গেল অন্ধকারে। নন্দার চোখ বেয়ে মুক্তোর মতো অশ্রু গড়িয়ে পড়ল। সে কেমন ঘোর লাগা কণ্ঠে বলল, একদিন নির্বাসিত জনম আমার শেষ হবে। আপনাকে ভালো না বাসার জন্য আমার এই কঠোর নির্বাসন শেষ হবে একদিন। সেদিন আপনি আমার হবেন। আমার হবেন। পরপরই তার কণ্ঠে গান ভেসে এলো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়। দেখতে আমি পাইনি। সমাপ্ত। গল্প, অলকানন্দার নির্বাসন। লেখনীতে মম সাহা।